অনেক ধাক্কাধাক্কি করে একটা সিরিয়াল পেলাম। টিকিট ৩০০ টাকা। সেজন্য মানুষ অনেক। শুনেছিলাম এই ডাক্তার বলে অনেক ভালো, আবার উনি বলে সপ্তাহে একদিন আসে এখানে। তাই সময় করে চলে আসলাম। অনেকক্ষণ পরে আমার সিরিয়াল আসলো। আমি ডক্টরের চেম্বারে ঢুকলাম। ঢুকে দেখি মাঝ বয়সী এক মেয়ে, বয়স ২৫-২৬ হবে, আর আমি ২৩। আমার থেকে ২-৩ বছরের বড়। বিয়ের কথা বলতে পারি না, হলেও হতে পারে। ডক্টর একটা বেগুনি রঙের বোরকা পরেছে, আর সাথে গোলাপি রঙের স্কার্ট। নেকাব নেই। ডক্টর অসম্ভব সুন্দরী। আরেকটা জিনিস তার সৌন্দর্য বৃদ্ধি করেছে, সেটা হলো তার চোখের চশমা। বোরকার উপরে সাদা অ্যাপ্রন। আমি ঢুকে সালাম দিলাম। সালামের উত্তর নিয়ে বলল, বসেন, বলেন কি সমস্যা? আমার মাথা ব্যথা করে। কেমন মাথা ব্যথা? মাথায় কি প্রচণ্ড ব্যথা করে? বমি আসে? না, শরীরের তাপমাত্রা ঠিক থাকে, কিন্তু প্রচণ্ড মাথা ব্যথা করে। তাপমাত্রা ঠিক আপনি কি করে বুঝলেন? আমি ওই সামনের মেসে থাকি, সাথে আমার ফ্রেন্ড থাকে। মাথা ব্যথা উঠলে তার হাতে চেক করাই তাপমাত্রা ঠিক আছে কিনা। তার মানে আপনি আনম্যারিড? হুম। কি খেতে আপনার মাথা ব্যথা ওঠে? সে অনেক লম্বা কাহিনী। থিঙ্ক আপনার সে টাইম নেই। ওকে, মাথা ব্যথা কি আপনার সপ্তাহে 7 দিন ওঠে? না, 3 দিন ওঠে। এই 3 দিন আমার শরীরের উপর দিয়ে ঝড় বয়ে যায়। কাজের প্রচণ্ড চাপ থাকে। আসরের পর থেকে মাথা ব্যথা শুরু। মাঝে মাঝে ব্যথার কারণে চোখে কিছু দেখি না। প্লিজ ডক্টর, একটা সলিউশন দেন, না হলে কবে জানি মাথা বাড়ি দিয়ে ফাটিয়ে ফেলি। ওকে। ডক্টর একটা প্রেসক্রিপশনে কতগুলো ওষুধের নাম লেখলো। লেখে নিজের মোবাইল দিয়ে ছবি তুললো। তারপর আমাকে বলল, এই ওষুধগুলো খাবেন। থ্যাঙ্কস ডক্টর। আপনার নামটা বললেন না। ঈশান মাহমুদ, অনার্স 3rd ইয়ার। ডক্টর আমাকে তার কার্ড দিয়ে বলল, যদি কোনো প্রয়োজন পড়ে তাহলে কল দিবেন। নাম্বার? কার্ডে আছে। আমি কার্ড দেখলাম। ডক্টরের নাম আনিকা। আমার জন্য এই সুবিধা কেন? আমি আপনার ডক্টর, আর আপনি আমার পেশেন্ট। ও, বাই। বাইরে এক ফার্মেসি থেকে ওষুধ নিলাম। রুমে আসলাম, এসে শুয়ে রইলাম। একটু পর একটা কোচিং আছে, সেখানে আমি পড়াই। আমি ঈশান মাহমুদ, বাড়ির নরসিংদী। মেসে থাকি ঢাকায়, পরিবারের বড় ছেলে। সেটাই আমার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। আমার ছোট 2টা বোন। 2 বোনের নাম সামিয়া, সুবর্ণা। তাদের বিয়ের বয়স চলে আসতেছে। তাদের বিয়ে দিতে হবে। যেহেতু বড় ছেলে, তাই দায়িত্ব বেশি। বাবা ছোট একটা জুতার দোকান চালায়। আমরা ফ্যামিলিতে 7 জন। আমার দাদা দাদি দুজনেই অচল। সুবিধা একটা, বাড়িটা আমাদের নিজের। একটা জুতার দোকান থেকে 7 জনের খরচ, আবার বোনদের তাদের পড়ালেখার খরচ। তাই আমি উপার্জনের পথ দেখছি। সেটা হলো আমার মেধা দিয়ে 2টা কোচিং করাই, আবার 2টা প্রাইভেট পড়াই, আবার ভার্সিটি থেকে ক্লাস করি। কোচিং সপ্তাহে 3 দিন। এই 3 দিন আমার উপর দিয়ে ঝড় বয়ে যায়। রাতে শুরু হয় মাথা ব্যথা। কোথায় এক বাপের এক ছেলে সুখে থাকবো, সেখানে আমার উপর সব দায়িত্ব। 2টা কোচিং, আবার নিজের ক্লাস, তারপর প্রাইভেট। এই 3 দিন আমার মাথা ব্যথা করে। আস্তে আস্তে ব্যথা শুরু বাড়তি থাকে। তাই ডক্টরের শরণাপন্ন হলাম। একটু পর কোচিং গেলাম। কোচিং করিয়ে আসতে রাত হলো। সেদিন আর মাথা ব্যথা ওঠে নাই। খাওয়া দাওয়া করে ওষুধ নিলাম, হাতে খাবো বলে। এমন সময় মনে পড়লো, আনিকার ডক্টর কেন আমায় প্রেসক্রিপশনের ছবি তুললো? সবার প্রেসক্রিপশন কিভাবে ছবি তুলে কে জানে। আমি ওষুধ খেয়ে দিলাম এক গম। পরদিন কাজের এত চাপ নেই, তাই এভাবে 1 সপ্তাহ চলে যায়। 2 দিন ওষুধ খেয়ে আর খাই নাই। যেহেতু আর মাথা ব্যথা উঠে নাই, ওষুধ খাওয়া হয় না। আমার শনিবারে কাজের চাপ বেশি। শনিবার আবার মাথা ব্যথা উঠছে। এমন মাথা ব্যথা বলার বাহিরে। তাড়াতাড়ি ওষুধ খেলাম, খেয়ে শুয়ে রইলাম। না, মাথা ব্যথা কমছে না। পাশে থাকা ফাহিমকে বললাম, দোস্ত দেখতো আমার শরীর গরম কিনা। তোর আবার মাথা ব্যথা উঠেছে? তুই না ডাক্তার দেখাইলি? চেক কর। ফাহিম আমার হাত ধরে বলল, তোর শরীর একদম ঠান্ডা। ওকে। ওষুধ খাইছি, দেখি কাজ হয় কিনা। নিজে নিজে মাথায় হাতাইয়া আরো 1 ঘন্টা পার করলাম। দোস্ত, মাথায় পানি দিব?
আমার তো শরীর গরম না, পানি দিলে কি লাভ হবে? আচ্ছা তাহলে ঘুমানোর চেষ্টা কর। আমার মাথা ব্যথা আর সহ্য হচ্ছে না। আমি ডাক্তারের কার্ড বের করলাম, ফোন দিলাম। কতক্ষণ রিং হলো, একটু পর বলে ব্যস্ত আছে। আমি আরও 2বার দিলাম ব্যস্ত আছে, আরেকবার দিলাম ওয়েটিং আছে। মেজাজটা গরম হয়ে গেল, ব্যথার কারণে ঘুম আসছে না। আমি আরও 20 মিনিট পর ফোন দিলাম, এবার ধরছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কে বলছেন? ঈশান মাহমুদ, আপনার পেশেন্ট। কোন ঈশান মাহমুদ? আমি চিনতে পারলাম না। আরে আপনাকে যে বলছিলাম আমি মেসে থাকি। সরি, চিনতে পারলাম না। আপনার সমস্যাটা কি বলেন? ডক্টর, আপনি আমার প্রেসক্রিপশন লিখে মোবাইল দিয়ে ছবি তুলেছেন। ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। ঈশান মাহমুদ, প্রচণ্ড মাথা ব্যথা। হ্যাঁ, এখন প্রচণ্ড মাথা ব্যথা করতেছে। ওষুধ খেয়েছি, কমার কোনো নাম নেই। এক কাজ করেন, আগামীকাল আমার চেম্বারে চলে আসেন। আগামীকাল আসবো নে। এখন একটা ব্যবস্থা করেন। আমি একটা মেডিসিনের নাম বলছি, ওই মেডিসিনটা এনে খান। ওকে। বাই। ফাইমকে দিয়ে পাঠাইলাম বড়ি আনতে। বড়ি আনলে খাইলাম, কে বিছানা শুইলাম। কখন যে ঘুমিয়ে গেলাম বলতে পারলাম না। সকালে ফাহিমের ডাকে আমার ঘুম ভাঙলো। আমি তাকিয়ে দেখি ফাহিম রেডি হচ্ছে কলেজে যেতে। আমি বললাম, এত সকাল সকাল কোথায় যাস? তুই ঘড়ির দিকে তাকা। আমি তাকিয়ে দেখি 10টা ছুঁইছে। এতক্ষণ ঘুমাইলাম আজকে? হুম, আমি তো তোর ডাকের আশায় ঘুমাই, তুই তো সকালে আমাকে ডাক দিস। আমি চিন্তা করতে লাগলাম, তাহলে কি গতকাল রাতে ডক্টর আমাকে ঘুমের বড়ি বলেছে খাওয়ার জন্য? যাই হোক, মাথায় এখন অনেক ভালো লাগছে। থ্যাঙ্কস ডক্টর। আরেকটি কথা আমার মাথায় ঘুরপাক খাচ্ছে, ডক্টর আমার প্রেসক্রিপশনের ছবি তুললো কেন? ছবি তোলার কথা শুনে সাথে সাথে আমাকে চিনে ফেলে, এমনকি আমার রোগও বলে দিল। বুঝলাম একজন দায়িত্ববান ডক্টর। আমিও কলেজে যাব, একটু দাঁড়া। একটু পর রেডি হয়ে কলেজে গেলাম। আর এক ক্লাস করে আমি আর ফাহিম ক্যাম্পাসের গাছতলায় এসে বসলাম। বসে দুজনে কথা বলছি, এমন সময় মোবাইলে কল আসলো। দেখি বাড়ি থেকে মা। কেমন আছো বাবা? ভালো মা, তুমি কেমন আছো? আব্বার শরীরটা কেমন আছে? ভালো। শোনো না, সামিয়াকে দেখতে আসছিল, তাদের পছন্দ হয়েছে। ছেলে কি করে? ছেলে ব্যবসা করে। তোমাদের ভালো লেগেছে? যৌতুক চাই 5 লাখ। কি এত টাকা যৌতুক? তারা কি সরাসরি বলছে? না, তারা এমন ভাবে বলছে যেটাকে যৌতুকই বলে। এখন তোমরা কি চিন্তা করছো? আমরা তো তোর দিকে তাকিয়ে আছি। তুমি রাতের দিকে কল দিও। আচ্ছা। আমি কল কেটে দিয়ে ফাহিমের কাছে এসে বসলাম। আমাকে চিন্তিত দেখে ফাহিম বলল, কিরে দোস্ত, তোকে এরকম চিন্তিত দেখাচ্ছে কেন? সামিয়ার সম্বন্ধ আসছে, যৌতুক চায় 5 লাখ। কস কি? হুম। থাক দোস্ত, টেনশন করিস না, সব ঠিক হয়ে যাবে। বাসায় যাবি? আমার একটা প্রাইভেট আছে। না, আমি একটু লাইব্রেরিতে যাব। ওকে, আমি যাই। আমি উঠে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। মনে মনে ভাবছি কি যে করি। 5 লাখ টাকা যৌতুক, সন্ধ্যাবেলা মার কাছে কি বলবো? আমার কাছে তো টাকা নেই। 3 বছর আগে ঢাকায় আসছিলাম। এই 3 বছরে অনেক খেটে খুঁটে 4-5 লাখ জমাইছি। কি যে করি? বাসায় আসলাম, এসে রেডি হয়ে গেলাম প্রাইভেটে। নিয়ত প্রাইভেট শেষ করে যাব ডক্টরের চেম্বারে। প্রাইভেট শেষ করে গেলাম ডক্টরের চেম্বারে। গিয়ে দেখি এমন ভিড়, সিরিয়াল নিতে গেলাম। চেম্বারে ঢুকলি 500। আমি গিয়ে পিএসকে বললাম সিরিয়াল দিতে। পিএস বলল, সিরিয়াল শেষ? সিরিয়াল শেষ মানে? আর 20 জন রোগী আছি, তাদেরকে দেখে ম্যাডাম চলে যাবে তাহলে আমি? আগামীকাল। আগামীকাল মানে? আরে ভাই, একটা সিরিয়াল দেন, ম্যাডাম আমাকে চেনে। কিন্তু আমি তো চিনি না। দূর ভাই, আপনার ভিতরে কোনো মানবতা বলতে কিছু নেই? ভাই দিলে পরের দিন আমার চাকরি শেষ। আপনার চাকরি শেষ হবে কেন? আমি একদিন এরকম দয়ামায়া করে একজনকে ম্যাডামের কথার বাইরে সিরিয়াল দিয়েছিলাম। তারপর আর কি, ম্যাডাম পছন্দ রেগে যায় আর আমার চাকরি নট করে দেয়। পরে অনেক মিনতি করে চাকরি আবার ঠিক করি। শুনেন ম্যাডাম, পছন্দ জেদি, কোনো ভুল হলেই রেগে যায়, তাই আমাদের সাবধানে থাকতে হয়। সেজন্য ভাই, আমি এত বড় রিস্ক নিতে পারবো না। ইটস ওকে, আগে বুঝিয়ে বলবেন না? এ বলে আমি সেখান থেকে চলে আসলাম আর ভাবতে লাগলাম কি করা যায়। আগামীকাল আবার আসবো। আগামীকাল আসা সম্ভব নয়, কারণ আগামীকাল কোচিং আছে। যা করার আজকে করতে হবে। ফোন দিব না, যদি রেগেছে। এখন একটা উপায়, সেটা হলো অপেক্ষা করা। চেম্বার থেকে বের হওয়ার সময় ধরতে হবে। কেন জানি মনে হচ্ছে ডক্টর আমাকে একটু বেশি কেয়ার করে। কেয়ারের পেছনে কি অন্য কোনো কারণ আছে? থাকলে ভালো, কারণ ডক্টরকে প্রথম দেখাতেই আমি ক্রাশ খেয়েছি।
এক জায়গায় বসে অপেক্ষা করতে লাগলাম। 1-2 জন করে এভাবে 10-12 জন চলে গেছে। আমার অসহ্য লাগতেছে, মনে হচ্ছে আরো 2 ঘন্টা লাগবে। আমি আর অপেক্ষা করতে পারছি না। আসরের সময় হয়ে আসছে, ভাবলাম চলে যাব। না না, কোনোভাবেই হার মানা যাবে না। অপেক্ষা করতে লাগলাম। মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হচ্ছে অপেক্ষা করা। এদিকে ঘুম পাচ্ছে। অনেকক্ষণ অপেক্ষা করলাম। যদি সিরিয়াল পেতাম তাহলে এই 20 জনের পরই আমাকে ঢুকতে হতো, সুতরাং অপেক্ষা আমাকে করতেই হতো। অবশেষে এই 20 জন শেষ হলো। ভাবতেছি এখন ঢুকবো নাকি বের হলে ধরবো। বের হলে ধরবো। ঠিক 20 মিনিট পর ডক্টর বের হলো। আমি সামনে গিয়ে বললাম, ম্যাডাম আমি ঈশান মাহমুদ। এখন আর রোগী দেখা হবে না, আগামীকাল। আপনি আমাকে আগামীকাল বলেছিলেন চেম্বারে আসতে। লিসেন, সরি, শুনেন, আমি এখন আর কোনো রুগী দেখব না, ক্লিয়ার? এই বলে ডক্টর চলে যাচ্ছে। আমি তো অবাক, এই ব্যবহার ডক্টরের কাছ থেকে আমি আশা করিনি। আর আবাল মার্কা পিএস কানে কানে এসে বলল, বলেছিলাম না আগামীকাল আসতে, শুধুই 4 ঘন্টা অপেক্ষা করলেন। আমার শরীরটা জ্বলে উঠল। ঠিকই তো, শুধু শুধু 4 ঘন্টা অপেক্ষা করলাম। ভাবছিলাম ম্যাডাম একটা ভালো মানুষ, কিন্তু এখন দেখছি সে একজন মানবতাহীন মানুষ। আর বলেও এই ডাক্তারের নাম মুখে আনবো না। যত সব ফালতু ডাক্তার, টাকার জন্য তারা সব করতে পারে। এখন যে চেম্বারে ঢুকলে যে টাকা লাগবে না, অপেক্ষার কথা বাদ দিলাম। দেশে যেমন ডক্টর একটা, এসব ভাবতে ভাবতে হসপিটাল থেকে বের হয়ে বাসায় চলে আসলাম। আসলে ফাহিম বলল, দোস্ত কোথায় ছিলি এতক্ষণ? আর বলিস না, যত সব ফালতু ডাক্তার, মানবতা বলতে কিছু নেই। কেন যে এসব ফালতু ডাক্তার দেশে জন্মায়? কি হয়েছে সেটা বল। আমি ফাহিমকে ডাক্তারের কাছে যাওয়া অপেক্ষা করার শেষে ডক্টরের হৃদয় বিদারক কথাগুলো বললাম। এসব শুনে ফাহিম কতক্ষণ ডক্টরকে বকলো। আমি আর জীবনে এই ডাক্তারের নাম মুখে আনবো না। ঠিক আছে, দেশে কি ডাক্তার একটা নাকি? আমি আর ফাহিম কতক্ষণ বকে শরীরে জিত মিটাইলাম। আসলে আমি একটা বোকা। বোকা না হলে 4 ঘন্টা বৈশা রইলাম। একটু পর বাবার কাছে ফোন দিলাম। কেমন আছো আব্বা? ভালো, তুই কেমন আছো? ভালো। সকালবেলা মার সাথে কথা বলছি। আপনি কি বলেন? আমি তোর মার সাথে একমত। ছেলের বলে কোনো কোম্পানির সাথে শেয়ার আছে। তোর মা আর বোনের বাড়ি দেখেছে, তাদের পছন্দ হয়েছে। আপনি জানেন এখানে খরচ একটু বেশি হয়, আর 5 লাখ টাকা যৌতুক আমাদের জন্য অনেক বেশি হয়ে যায়। কি করণ যাইব? এখন তুই কত দিতে পারবি? আমি 1 লাখ দিতে পারবো। বাকিগুলা? আমি এর চেয়ে বেশি দিতে পারবো না। এতদিনে আমি গাদার মতো খেটে করে যেটুকু জমাইছি সেটুকু দিয়ে দিছি। না পারলে ক্ষেত বিক্রি করেন, আর যৌতুক তো পরে দিলেও চলবে। তোর উপর চাপ দিব না, যতটুকু পারিস দে। ওকে, বিয়ের তারিখ ঠিক হয়েছে? না, ঠিক করব। বিয়ের তারিখ ঠিক করে আমাকে জানায়েন। ওকে, রাখি। কল রেখে শুয়ে চিন্তা করতে লাগলাম। যাক, মনটা এখন হালকা লাগছে। একটা উপায় তো বের হলো। বেশি অসুবিধা হলে 1 লাখের জায়গায় 1.5 লাখ দিবনে। এখন আমার প্রয়োজন একটা ঘুম। কিসের ওষুধ খাইতো? ডক্টরের কথা মনে হইলেই ঘা চলে। আমি দিলাম এক ঘুম। মাত্র চোখটা লাগলো, কে জানি কল দিল। রিসিভ করলাম, বললাম, আসসালামু আলাইকুম। কে? আগে বলিনি, সরি সরি, আমি ডক্টর আনিকা। কোন ডক্টর আনিকা? আমি কোনো আনিকাকে চিনি না। আমি আপনার ডক্টর। শুনেন, আমি কোনো ডাক্তার দেখাইনি, আর আপনাকে আমি চিনি না। বললাম তো সরি। আমি অবাক, ডক্টর আমাকে ফোন দিয়েছে, আবার আমাকে বলে সরি। ভাবতেও অবাক লাগছে। আচ্ছা, আপনি কি আমাকে চেনেন নাই? না। এত তাড়াতাড়ি ভুলে গেলেন? রাতেই না বললাম আমি ঈশান মাহমুদ, মাথা ব্যথা। খেয়াল করিনি, বুঝিনি তো। একটা না এতক্ষণ রুগী দেখলে মাথা এমনিতে ঠিক থাকে না, আবার সারাদিনের ক্লান্তি। পরে আমি আপনাকে চিনতে পারি। পরে আমার পিএসকে পাঠিয়ে দেখি আপনি চলে গেছেন। এখন কেন ফোন দিলেন? সরি বলতে, কারণ আমি চাই না আমি কারো চোখে খারাপ হয়ে থাকতে। তাহলে চলে আসেন আগামীকাল আমার চেম্বারে। আপনি যদি আজকে আমাকে কল না দিয়ে থাকতেন তাহলে আমার চেহারা আর না দেখতেন। এতক্ষণ আপনি আমার কাছে একজন বেড গার্ল এবং একজন বেড ডক্টর ছিলেন। আর এখন একজন গুড ডক্টর এবং গুড গার্লফ্রেন্ড এবং নাইস লেডি। থ্যাঙ্কস, অনেক অনেক থ্যাঙ্কস। ওয়েলকাম। আগামীকাল আসবেন তো? দেখি আগামীকাল কাজের চাপ অনেক বেশি। বলেন আসবেন, আমি ওয়েট করব। ওকে, আসবো। কয়টায় আসবো? 5টার দিকে। সন্ধ্যার সময় আপনি না চলেছেন? আগামীকাল একটা মিটিং আছে। ওকে, বাই। এই বলে ফোন কেটে দিলাম, আর দিলাম এক ঘুম। সকালে ঘুম থেকে উঠে কোচিংয়ে গেলাম। কোচিং শেষে গেলাম কলেজে। এভাবে সারাদিন কাজের চাপ শেষ।
5টার দিকে বাসায় এসে বিছানায় শরীরটা লাগালাম। খেতে ভালো লাগছে, মাথা ধরে আসছে, মন চাচ্ছে ঘুমাইতে, কিন্তু না, ডক্টরের কাছে যেতে হবে। উঠে গোসল করলাম, করে রেডি হয়ে চলে গেলাম ডক্টরের চেম্বারে। দরজার সামনে কোনো মানুষ নেই, আমি গেট ঠোকা দিলাম। ভিতর থেকে বলল, আসেন। আমি ভিতরে ঢুকে সালাম দিলাম। ও ওয়ালাইকুম আসসালাম। আজ ডক্টর একটা খয়েরি রঙের বোরখা আর সাদা কালারের ওড়না দিয়ে স্কার্ট পরা, মেকআপ নেই, মন চায় শুধু তাকিয়ে থাকতে। শরীর ঠিক আছে? না, কেমন লাগছে? যেরকম সব সময় লাগে। তাহলে আমি আপনাকে নতুন কয়েকটা ওষুধের নাম বলে দিচ্ছি, সেগুলো খাবেন। কিন্তু আগেরগুলো? আগেরগুলোও খাবেন, এগুলোও খাবেন। ওকে। যদি আপনার রোগ ভালো হয়ে যায় তাহলে আপনি কি করবেন? কি করব, আপনাকে মনে মনে অনেক ধন্যবাদ দেব, হুম বলল মনটা কালো করে। আমি তো আপনার থেকে ছোট, হুম তাহলে আপনি আমাকে তুমি কিংবা তুই করে বলতে পারেন। আপনি রাগ করবেন না তো? না। থ্যাঙ্কস। আচ্ছা, আপনি এত তাড়াতাড়ি ডক্টর হয়ে গেলেন, সত্যি অবিশ্বাস্য। থ্যাঙ্কস। ওয়েলকাম। আপনার ফেসবুক আইডি ঘিরে দেখলাম আপনার উপর অনেক মেয়ে ক্রাশ। কাউকে লাভ করেন নাকি? না, এখনো সিঙ্গেল। এত সুন্দর একটা ছেলে, তারপর সিম্পল। আসলে মনের মতো কাউকে পাইনি, আর এইভাবে 5-6টা লাভ করা চেয়ে না করাই ভালো। একজনকে মন থেকে ভালোবাসা, যাকে সারা জীবন আগলে রাখবো এই বুকের ভেতর। ঠিক বলেছেন। আপনার সম্পর্কে কিছু বলেন। এমন সময় কে জানে ডক্টরের মোবাইলে ফোন দিল। হ্যালো আশিক, কি করো? ঘুরতে আসছো? কার সাথে? বন্ধুদের সাথে? আচ্ছা, ভালো করে চিল করো, আমি চেম্বারে রুগী দেখি। ওকে, বাই বেবি। আমি মনে মনে ভাবছি, কেউ হতে পারে, বন্ধুর সাথে তো এভাবে কথা বলে না কেউ। লাস্টে বেবি বলাতে আমার সব ক্লিয়ার হয়ে যায়। ডক্টরের বয়ফ্রেন্ড, এটাই ছিল আমার কপালে। অনেকদিন পর একটা মেয়েকে পছন্দ হয়েছে, তারও বলে বয়ফ্রেন্ড আছে। কে ছিল? বয়ফ্রেন্ড। ও। রাগ করছেন? রাগ করবা কেন? কেন জানি আমার চোখ দিয়ে পানি চলে আসছে। এ কি, তুমি কাঁদছো? না না, কই না তো। ডক্টরের মুখ থেকে তুমি শুনে কলেজায় গিয়ে আঘাত লাগলো। বেশি মাথা ব্যথা করছে? কষ্টের কথা না বলার জন্য মিথ্যা বললাম। আচ্ছা, ঠিক আছে। থ্যাঙ্কস। আমি চোখ মুছে কিছুক্ষণ চুপ করে থাকলাম। আমি ডক্টরের চোখের দিকে তাকালাম, আর ডক্টরও আমার চোখের দিকে তাকালো। দুজনের চোখ একসাথে হলো। ডক্টরের চোখ দেখে মনে হচ্ছে ডক্টর আমাকে কি জন্য বলছে। সেটা কি আমাকে ভালোবাসার কথা? ডক্টর চোখ নিচে নামাচ্ছে না, এক চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি চোখ সরিয়ে বললাম, তো ডক্টর, আমি উঠি? আর একটু বসেন, আমি বের হব। একটু পর দুজনে একসাথে হসপিটাল থেকে বের হলাম। একটু কথা বললাম না, কারণ তার বয়ফ্রেন্ড আছে, সে তার বয়ফ্রেন্ড নিয়ে সুখে থাকুক, আর আমি আমার রাস্তা দেখি। দুজনে পাশাপাশি হাঁটছি। আনিকা বলল, আমার সম্পর্ক তো কিছু বলাই হয়নি। আরেকদিন শুনবো। ওকে। আচ্ছা ডক্টর, আপনি আমার বড়, আপনাকে আমি আপু বলে রাখি, রাগ করবেন না? আপু ডাকার দরকার নেই, ডক্টর বলবা। আচ্ছা, আপনার বয়ফ্রেন্ড সম্পর্কে কিছু বলেন। তার নাম আশিক, সে একটা জব করে। তার সাথে দেখা হয়েছিল আমার কানাডায়। আপনি কানাডা গিয়েছেন? আপনারা পেরেছেন জীবনে কিছু করতে। থ্যাঙ্কস। তাহলে আমি যাই। বাই। গুড বাই। আমি একটা রিক্সায় ডেকে চলে আসলাম, মনে মনে এটাই বোধহয় ডক্টরের সাথে শেষ দেখা। আমি বাসায় চলে আসলাম, এসে ফাইমের সাথে কোনো কথা না বলে ঘুমিয়ে পড়ি। আনিকা এরকম বিব্রতিকর অবস্থায় আগে কখনো পড়েনি। ঈশান যে কেঁদে দেবে কে জানতো। আসলে আনিকার ঈশানকে প্রথম দেখাতে ভালো লেগেছে, কিন্তু আনিকার তো একটা বয়ফ্রেন্ড আছে। এই কথাটা আনিকা ঈশানকে কয়েকদিন পরে বলতোই। আনিকার নিয়ত আশিকের সাথে ব্রেকআপ করে ফেলবে সে, কারণ কিছুদিন আগে আশিককে অন্য এক মেয়ের সাথে দেখে ফেলে। আর কিছুদিন ধরে আশিক আনিকাকে বেশি কেয়ার করে না, তার কারণ আশিক হয়তো আনিকার চেয়ে ভালো কাউকে পেয়ে গেছে। আনিকা বাসায় আসে। আনিকারা দুই বোন। আনিকা বড়, ছোট বোনের নাম শারমিন। বাবা মা দুজনেই আছে। বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রুমে গিয়ে আশিককে কল দিল। ব্যস্ত আছে, দুইবার ডায়াল করে ঢুকলো। কার সাথে কথা বলছো? আরে আমার অফিসের এক স্যারের সাথে। মিথ্যা কথা। আনিকা, তুমি আগের থেকে চেঞ্জ হয়ে গেছো। তুমি চেঞ্জ হও নাই। না। আচ্ছা, তাহলে আমার কল লিস্টের একটা স্ক্রিনশট দাও। কোনো চালাকি করবা না, কল কাটবা না। কেন? তোমাকে আমার কলিস্টের ছবি দিব? এই কথা দ্বারা বোঝা যায় তোমার ভিতরে সমস্যা আছে। তোমার সাথে কথা বলতে আমার ভালো লাগছে না।
ভালো লাগবে কি করে? আমার থেকে ভালো কাউকে পেয়ে গেছে তো। শয়তান ফোন কেটে দিয়েছে। ব্রেকআপ করে ফেলবি এনে ঘুরে দিছিস কেন? শারমিন ঢুকলো আনিকার রুমে, ঢুকে বলল, কাকে এভাবে গালি দিচ্ছ আপু? কাউকে না। দেখো তো আপু, এই দুইজনের থেকে তোরে কাকে ভালো লাগে? আনিকা অনিচ্ছা সত্ত্বেও তাকালো শারমিনের মোবাইলে, দেখে ঈশান আর একটা অপরিচিত ছেলের ছবি। আনিকা বলল, তুই এই ছবি কোথা থেকে পাইলি? তুই চিনিস? হুম। তুই কি করে চিনলি? আগে তুই বল। সে হলো ঈশান মাহমুদ, আমাদের কলেজের 3rd ইয়ারে পড়ে। অধিকাংশ মেয়েদের ক্রাশ, কিন্তু সে আবালের মতো সারা দিন কাজ করে, কোনো মেয়েদের পাত্তা দেয় না। তোর ক্রাশ? না, দেখ তার হাবাগোবা বন্ধুটার উপর ক্রাশ খাওয়া আমি। দে তোর ফোন নাম্বারটা দে। এই বলে আনিকা শারমিনের হাত থেকে মোবাইল নিয়ে ছবিটি ভালো করে দেখতে লাগলো। বলল, ঈশান মাহমুদের উপর যতগুলো মেয়ে ক্রাশ খেয়েছে তার একটা লিস্ট আমাকে দিবি। কেন, তুইও ক্রাশ খেয়েছোস? তাহলে আশিক ভাই? সে আমার পেশেন্ট। অনিচ্ছাকৃতভাবে আনিকা শারমিনের মোবাইলের ছবিগুলো দেখতেছে। একটা ছবির ওপর আনিকার চোখ আটকে যায়। বলল, এই ছবির মধ্যে এটাকে? তুই দেখে ফেলছত? মানে? কয়েকদিন আগে আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে। সেই রেস্টুরেন্টে আশিক ভাই আরেকটা মেয়ে বসে ডেট করছিল। সুযোগ বুঝে এই ছবিটা আমি তুলে রাখছিলাম, ভাবছিলাম তোরে দেখাবো, কিন্তু পরে ভাবলাম যদি তুই কষ্ট পাস, সেই জন্য আর দেখাইনি। ঠিক আছে, আমি জানতাম সে তলে তলে আরেক মেয়ের সাথে ডেট করে। তুই এই ছবিটা আমাকে দে, তার সাথে এক্ষুনি ব্রেকআপ করব। তার মানে কি ঈশানের সাথে প্রেম করবি? চুপ বেয়াদব, গিয়ে পড়তে বস। উপকার করলেও দোষ? এই বলে শারমিন চলে গেল। আনিকা ছবিটা আশিকের কাছে টেক্সট করলো, তারপর ফোন দিল। মেয়েটাকে? কে এটা আমি জানি না। তোরে আমি কত ভালোবাসতাম, আর তুই কি না আমার এই ভালোবাসার এই ফল দিলি? আরে তুই তো একটা বুড়ো বেটি, আর তুই আমারে টাইম দেস? তুই তো থাকস তোর কাজ নিয়ে। আর ছবির মধ্যে যে মেয়েটা দেখছস, জানোস তার বয়স কত? 19, মাত্র 19। তোর মতো বুড়ো না। আনিকা আশিকের মুখ থেকে এসব কথা শুনেই অবাক হয়ে যায় আর কাঁদতে থাকে। তুই ঠিকই বলছস, আমি বুড়ি। যা, তোর সাথে ব্রেকআপ। তুই এই শাস্তি একদিন না একদিন পাবি। এই বলে ফোন কেটে দেয় আর কাঁদতে সারা রাত কাটিয়ে দেয়। আমি সকালে ঘুম থেকে উঠে আমি আমার জীবন যুদ্ধে লেগে গেলাম। আমার খালি ডক্টরের কথা মনে পড়ে। পরক্ষণই এবার মনে পড়ে, আরে ডক্টরের না বয়ফ্রেন্ড আছে। এভাবে একটা সপ্তাহ চলে যায়। ডক্টরের ওষুধগুলো নিয়মমাফিক খাওয়ার ফলে আর মাথা ব্যথা উঠে নাই। আমি বোধহয় ডক্টরের কথা জীবনও বলতে পারবো না। বাড়ি থেকে ফোন আসলো, সামিয়ার বিয়ের তারিখ ঠিক হয়েছে, আর 1 সপ্তাহ পর বিয়ে। আমি ফাহিমকে নিয়ে চলে গেলাম বাড়িতে। বিয়ে শেষ করে ঢাকায় আসতে 15 দিন লাগছে। ফাহিম আগেই চলে এসেছে। পরে শেষমেশ আমার কাছ থেকে 1.5 লাখ টাকা দিতে হলো। যৌতুক পুরোটা দেওয়া হয় নাই জানি, পরে আমাকে দিতে হবে। আমার সামনে পরীক্ষা আসতেছে, সকল কিছু ঠিক রেখে পরীক্ষার পড়া পড়তে হবে। আমি ছাত্র হিসেবে এত খারাপ না। পরীক্ষা দিলাম, পরীক্ষা খুব ভালো হলো, রেজাল্ট ভালো আসলো। এখন একটা কোচিং, একটা প্রাইভেট পড়ায়, একটা প্রাইভেট ফাহিমকে দেই। আমার রেজাল্ট ভালো দেখে ফার্স্ট ইয়ারের কয়েকটা ছেলে মেয়ে এসে বললো প্রাইভেট পড়াইতে। আমি অনেক না করি, কিন্তু কে শুনে কার কথা। শেষ পর্যন্ত আমি রাজি হলাম। পরদিন থেকে তাদের কোচিং করায়। এভাবে 2 মাসের মতো চলে যায়। মাথা ব্যথা যেহেতু ওঠেই না, ওষুধ খাওয়া আরও আগে ছেড়ে দিয়েছি। ওষুধ দেখলে ডক্টরের কথা মনে পড়ে, ওষুধও দেখা হয় না, আর আনিকার কথাও মনে পড়ে না। ফার্স্ট ইয়ারে যে বেস্টটা আমি পড়াই, সেখানে একটা মেয়ে আমাকে কী জন্য বলবে। আমি পড়া ছাড়া অন্য কোনো টপিক নিয়ে কথা বলি না, সেরকম কোনো চান্স নেই। একদিন তাদের পড়িয়ে চলে যাচ্ছে, এমন সময় ওই ব্যাচের সবচেয়ে সুন্দরী মেয়েটা আমাকে ডাক দিল। আমি কয়েকদিন ধরে লক্ষ্য করছি মেয়েটা চেহারাটার সাথে ডক্টরের আনিকার মিল আছে। তাহলে কি সে কি ডক্টরের ছোট বোন? কাছে আসলে বললাম, কি বলবা বলো? কিছু না। মেয়েটার নাম শারমিন। তাহলে ডাক দিছো কেন? আমি গেলাম। প্লিজ যাবে না, আপনার বন্ধু ফাহিম। ফাহিমকে কি করছে? আমি বুঝতে পারছি শারমিন অনেক ভয় পাইছে। তার নাম্বারটা একটু দেবেন? আমি কেন দিতে যাব তার নাম্বার? প্লিজ দেন না, প্লিজ প্লিজ। নাম্বার নিয়ে কি করবা?
সেটাও বলতে হবে? হুম। তাহলে কল দিয়ে বলবো তাকে আমি। ভালোবাসি, তাই না? হুম। বলল লজ্জা মিশ্রিত কণ্ঠে। দেখো, আমি তোমাকে একটা কথা বলি, এসব প্রেম ভালোবাসা বাদ দিয়ে পড়ালেখায় মনোযোগ দাও। দিবে না আগেই বলতেন, কেন এতক্ষণ ঘোরালেন? ধুর, আমি গেলাম। এই বলে চলে যাচ্ছে। আমি কি জন্য ভেবে আবার শারমিনকে ডাক দিলাম। আসলে বললাম, তোমরা কয় ভাই বোন? শারমিনের মুখে বাঁকা হাসি ফুটে উঠল। বলল, দেখছেন মানুষকে কিভাবে প্রয়োজন পড়ে। দেখছি। এখন বলো, তোমরা কয় ভাই বোন? আপনার সব প্রশ্নের উত্তর দিব, আগে আমাকে ফাহিমের নাম্বার দিয়ে দেন। আমি ভাবছি নাম্বার দিব নাকি দেব না। ফাহিম বেচারা একবার ছেঁকা খেয়ে আর প্রেমের নাম নেয় নাই। আর শারমিন তো অনেক সুন্দরী, দিয়ে দিই নাম্বার। উঠান। থ্যাংক ইউ। একটা হাসি দিয়ে পড়লো। নাম্বার উঠাইলে আমি বললাম, এবার আমার প্রশ্নের উত্তর দাও। কি? কতবার বলবো তোমরা কয় ভাই বোন? আসতে বলেন, না হলে কিন্তু চলে যাব। ওকে, বলেন। কি মেয়ের পাল্লায় পড়লাম রে বাবা। আমরা 2 বোন, ভাই নাই। বোন কি তোমার বড়? হুম। কি করে? আমি এত প্রশ্নের উত্তর দিতে পারবো না, গেলাম। কোথায় যাও? বলে যাও। বলতে পারবো না। তোমাকে ভুল নাম্বার দিয়েছি। কথাটা বললাম সম্পূর্ণ অনুমানে, কারণ এই সময় ফাহিম ঘুমায়, আর সে ঘুমানোর সময় মোবাইল বালিশের নিচে ফেলে ঘুমায়। তার মানে নেটওয়ার্ক নেই। চালাক মেয়ে কল দিয়েও ফেলেছে, যেটা ভাবছিলাম সেটাই, কোনো রেসপন্স নেই। এসে বলল, আমার বড় বোন ডাক্তারি করে। কোন হসপিটালে? শারমিন হসপিটালের নাম বললে। আমার চিনতে কষ্ট হয় নাই, এটা যে আনিকার ছোট বোন। এবার সঠিক নাম্বারটা দেন। এটাই সঠিক নাম্বার, আবার চেষ্টা করো। শারমিন আবার চেষ্টা করে, আবার কল ঢোকে। অপর থেকে বলল, আসসালামু আলাইকুম। কে? শারমিন কথা বলতে বলতে চলে গেল। আমার চোখটা গাছ তলায় যায়, দেখে 3টা ছেলে আমার দিকে আঙ্গুল দেখিয়ে কে জন্য দেখাচ্ছে। ছেলে 3টা সেকেন্ড ইয়ারে পড়ে, ক্যাম্পাসের মধ্যে ফার্স্ট নতুন ইয়ারের ছাত্রছাত্রীদের সাথে রেগিং করে। আমার সাথে তেমন চান্স নেই, জানে চর তাপ্পর গালে পড়বে। যাই হোক, তাদের চাওয়া আমার কাছে সুবিধার লাগলো না। কিছু একটা হতে পারে, সাবধান থাকতে হবে। আমার বাসা যেতে রাত হয়ে যায়। বাসার পেছন দিয়ে একটা গলি আছে, ওই গলি আমরা চলাফেরা করি। এই গলিতে তেমন মানুষ থাকে না সন্ধ্যার পর। আমি মাত্র গলিতে ঢুকলাম, দেখি আমার পিছনে আরও 2 জন গলিতে ঢুকছে। তাদের দিকে চোখ যায়। আমার চিনতে কষ্ট হলো না, গাছতলায় বসা 3 জনের মধ্যে 2 জন। তারা আমার থেকে অনেকখানি দূরে। আমি ভাবলাম কোনো একটা ঝামেলা হতে পারে। আমি আমার হাঁটার গতি বাড়িয়ে দিলাম, আর একটু সামনে এগিয়ে দেখি বাকি আরেকজন। আমি বুঝতে কষ্ট হলো না, এটা একটা ফাঁদ। আমি হাঁটার মধ্যে মোবাইল বের করে ফাহিমকে মেসেজ করলাম, যত তাড়াতাড়ি সম্ভব বাসার পেছনের গলিটায় আস, সমস্যায় পড়েছে। মেসেজটা করে সবুজ বালকের মতো আমি হেঁটে চলে যাচ্ছি। এমন ভাব ধরলাম যেন আমি তাদের দেখিনি। ভাব ধরাটা বেশিক্ষণ টেকেনি। পেছন থেকে ডাক আসলো, এই দাঁড়া, তোর সাথে কথা আছে। আমি না শোনার বান করে হেঁটে চলে যাচ্ছি। আমি এবারও না শোনার ভান করে হেঁটে চলেছি। এবার সামনের জন আমার পথ আটকালো, বলল, তোরে ডাকছে, শুনছ না? কি বলবি বল। ডাক দিচ্ছি, শোনস না কেন? প্রয়োজন মনে করেনি। কি বলবি বল, আমি চলে যাচ্ছি। আমি তোদের কোনো সমস্যা করেছি? ক্যাম্পাসের সব সুন্দরী মেয়েরা তোর পেছনে ছুটে। আজ তোর এমন অবস্থা করব যাতে কোনো মেয়ে তোর দিকে তাকাতেই লজ্জা পায়। তোর শর্মিনের সাথে কি? সকালে তার সাথে হাসাহাসি করে কি কথা বলছ? একটা কথা বলে যাস না, আমি কিন্তু তোদের বড়। এখন চুপচাপ চলে যা, কোনো সমস্যা হবে না। পরে কিন্তু তোদের খবর আছে। তোরে এমন মার মারবো যাতে তুই কোনো কথা বলতে না পারিস। তুই কি শর্মিনকে পটিয়ে ফেলছস, নাকি তোর সাথে রুম ডেটের অফার দিছস? তুই তো রুম ডেট করতে পারবি না। আমাদের ঠিকানাটা বল, আমরা চলে যাবো নে। এই বলে তারা হাসতে লাগলো। আমার মাথায় রক্ত উঠে যাচ্ছে। 3 জনের সাথে একা পারবো না। ফাহিম এখনো দেরি করছে কেন? মেসেজ দেখলে তাড়াতাড়ি আসার কথা। দেখে তারা 3 জন থেকে একজনের প্যান্টের বেল্ট খুলছে, আর একজন একটা ছুরি বের করছে। তারা আমাকে 3 দিক দিয়ে ঘিরে ধরেছে, তাই দৌড় দেওয়ার কোনো চান্স পাওয়া যাচ্ছে না। আমি ভাবলাম দাঁড়িয়ে থেকে লাভ নেই, মাইল শুরু করে দেই। আমাকে টিকে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত ফাহিম না আসে।
আমি ছুরিওয়ালা ছেলেটাকে কানের নিচে নরম জায়গায় শরীরে যত শক্তি আছে তত শক্তি দিয়ে আঘাত করলাম। তারাও তো আমার কাছ থেকে এমন আঘাত আসবে কল্পনা করতে পারেনি, তাই প্রতিরক্ষা করার কোনো সুযোগই পাইনি। যে জায়গায় আঘাত করেছি ঠিক সে জায়গায় গিয়ে লাগলো। ছেলেটা ওমাগো বলে এক চিৎকার দিয়ে নিচে পড়ে গেল। বাকি দুজন ততক্ষণে নিজেকে সতর্ক করে ফেলেছে, আর তাদের চোখে মুখে জ্বলে উঠেছে প্রতিশোধের আগুন। হাতে বেল্টওয়ালা ছেলেটা আমাকে বেল্ট দিয়ে মাথায় আঘাত করার চেষ্টা করলো। আমিও যেহেতু সতর্ক ছিলাম তার সাথে সাথেই মাথা নুয়ে ফেলি। আমার মাথার উপর দিয়ে চলে যায় বেল্ট। সে আবার নতুন করে আঘাত হানতে কিছুটা সময় লেগেছিল। এই ফাঁকে আমি তার গাড়ির সজোরে আঘাত হানলাম সব শক্তি দিয়ে। মায়ের ঠাল সামলাতে না পেরে সেও চিৎকার দিয়ে নিচে পড়ে গেল। এই ফাঁকে তৃতীয়জন সুযোগ পেয়ে গিয়েছিল। তৃতীয়জন আমার কোমরে দিল এক লাথি। আমি ঠাল সামলাতে না পেরে নিচে গিয়ে পড়লাম। এই ফাঁকে বাকি দুজন উঠে আমার উপর চড়া হলো। তিনজন আমাকে এলোপাতারি লাথি মারছে আর বলছে, মার সালারে মার, সালায় এমন ঘুষি দিল ঘাড় লড়াইতে পারছি না। কথা বলছে আর মারছে। আমি হাত দিয়ে প্রতিরক্ষা করছি। আমার নাক দিয়ে ব্লিডিং হচ্ছে, মুখে কয়েক জায়গা কেটে গেছে, অনবরত রক্ত পড়ছে। এমন সময় ফাহিমের কণ্ঠ কানে আসলো, এই মাদার চুত, এই খানকির ফোলা, দাঁড়া, সাহস থাকলে দাঁড়া। ফাহিমের হাতে একটা লাঠি, এই লাঠি থেকে ওরা তিনজন দৌড়। আর ফাহিমের দৌড় দেখে ফাহিম যেভাবে দৌড়ে আসছে যে কেউ দেখলে ভয় পেয়ে যাবে। আমার কাছে এসে বলল, সরি দোস্ত, দেরি হয়ে গেছে। ওকে ওকে। আমি ওয়াশরুমে ছিলাম, বের হয়ে দেখি তোর মেসেজ দেখার সাথে সাথে আমি চলে আসি। আমি তোরা কিছু বলছি? দেখ আমার অনেক ব্লিডিং হচ্ছে, আমাকে কোনো ডক্টরের কাছে নিয়ে যা। আমি তোরে ধরছি। ফাহিম আমাকে ধরে গলি থেকে বের করে রাস্তায় নিয়ে আসে। একটা গাড়ি ডাক দেয়। আমি গাড়িতে উঠি। আমার নাক দিয়ে রক্ত বের হচ্ছে, মুখের কয়েক জায়গায় কেটে গেছে, পিঠে একটু বেশি ব্যথা করছে। হাত দিয়ে দেখি অনেক রক্ত। বুঝলাম ছুরি দিয়ে আঘাত করেছে, অনেক ব্লিডিং হচ্ছে, তাই আমি জ্ঞান হারাই। আনিকা আশিকের সাথে ব্রেকআপ করার পর একা হয়ে গেছে। প্রতি রাতে কেন জানি ঈশানের কথা মনে পড়ে। চেম্বারে ঈশান আর আসে না, কারণ হয়তো ঈশানের রোগ ভালো হয়ে গেছে। আনিকা কোনোভাবেই ঈশানকে ভুলতে পারছে না। আনিকার খালি ঈশানের কান্নার কথাটা মনে পড়ে আর ফুপিয়ে কেঁদে ওঠে। সব সময় আনিকা নিজেকে এই বলে সান্ত্বনা দেয়, ঈশান তুই তো আমার ভালোবাসতি, আমি জানি তুই একদিন আসবি। আসলে যে ঈশানকে কি করবে আনিকা, সেটা আনিকাই জানে। এইভাবে আনিকার 2 মাস চলে যায়, ঈশানের কোনো দেখা নাই। বাড়ি থেকে বিয়ের কথা বলছে, ভালো এক সম্বন্ধ আসছে, বলেছে বিয়ে করার জন্য। আনিকা এই বাহানা সেই বাহানা দিয়ে দেরি করছে। শেষমেশ আনিকা নিজেই সিদ্ধান্ত নিল নিজেই ঈশানের সাথে দেখা করবে আর নিজের ভালোবাসার কথা বলবে। ওই দিন রাতে আনিকার রুমে শারমিন এসে নাচতে থাকে খুশিতে। এদিকে আনিকা টেনশনে বাঁচে না, আর নিজের বোন কিনা নাচে, দিল এক ধমক। শারমিনের মুখটা কালো হয়ে যায়। ধমকের কারণে শারমিন কেঁদে দেয়। কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে আর বলতে লাগলো, আপু তুই না অনেক খারাপ। আমি টেনশনে পাচ্ছি না, আব্বা আম্মা বিয়ের চাপ দিচ্ছে, আর তুই কিনা খুশিতে নাচছস। যা, তোর সাথে আমি আর কথা বলবো না। ব্যাপারটা ছিল ঈশানকে নিয়ে। এই বলে শারমিন সেখান থেকে চলে আসলো। আনিকা ঈশানের নাম শুনে আটকে যায়। ঈশানের ব্যাপারে কি বলবে শারমিন? পরক্ষণেই মনে পড়ল, আরে ঈশান আর শারমিন তো একই কলেজে পড়ে, নিশ্চয়ই কিছু একটা হয়েছে। শারমিন যেহেতু খুশিতে নাচে তাহলে নিশ্চয়ই ভালো খবর। এইসব চিন্তা করে শারমিনকে ডাক দিল, 5-6টা ডাক দিল, শোনেনি। তার মানে অনেক রাগ করছে। আনিকা জানে শারমিনের রাগ ভাঙানো এত সহজ না। আনিকা ভাবতে লাগলো কি করে রাগ ভাঙানো যায়। এখন একটাই উপায়, তার পছন্দের খাবার বানানো। আনিকার যতটুকু মনে পড়ে শারমিনের পছন্দের খাবার হলো পিৎজা। কিছু করার নেই, পিৎজার অর্ডার দিয়ে দিল। পিৎজা আসলে পিৎজা নিয়ে আনিকা শারমিনের রুমে গেল। গিয়ে দেখে শারমিন শুয়ে আছে। আনিকা গিয়ে শারমিনের সাথে মজা শুরু করলো। হলে আমার গুলুমুলু আপুটা রাগ করেছে। কোথায় রাগ করেছে, গালে নাকি মুখে? দেখ তোর জন্য কি আনছি। যা, তোর সাথে কোনো কথা নেই। ওকে, তাহলে পিৎজাটা আমি একা খাই। কি তুই পিৎজা আনছোস? শোয়া থেকে উঠে বসলো। দে আপু দে। তোর রাগ ভেঙেছে? তারপর 2 বোন মিলে পিৎজা খেতে লাগলো। আনিকা জিজ্ঞেস করলো, ঈশানের ব্যাপারে কি যেন বলছিলি? আমি জানি তুই এই প্রশ্নটা করবি, কারণ তুই আরো আগেই ঈশানের উপর ক্রাশ খাইছোস।
খাইছি, এখন বল। শারমিন ঈশানের কাছে প্রাইভেট পড়া সকালের সব কথা আনিকাকে বলল। এক পর্যায়ে আনিকার মুখ উজ্জ্বল হয়ে যায়, কারণ ঈশান কারো প্রেমে পড়ে নাই। আর শারমিনের বোনের সম্পর্কে অনেক কিছু জিজ্ঞেস করায় বুঝতে পারলো এখনও আনিকাকে ভালোবাসে। তার মানে ঈশানের কাছে গেলে হতাশ হবে না। খুশিতে আনিকা শারমিনকে নিয়ে নাচতে থাকে। আনিকা ফাহিমের কথা শুনে বলল, আগে পড়াশোনায় মনোযোগ দে, প্রেম ভালোবাসা পরেও করতে পারবি। ধুর আপু, তুই আর ঈশান ভাই সম্পূর্ণ এক। এক হলে ভালো। এই বলে নাচতেই আনিকা নিজের রুমে চলে গেল, গিয়ে শুয়ে ঘুমিয়ে পড়ল। শারমিন ভাবছে সে প্রেম করলে তুই জানবি কোথা থেকে। শারমিনও ঘুমিয়ে পড়ল। আমি চোখ খুলে দেখি হাসপাতালে বিছানায় শুয়ে আছে। চোখ খুলে ফাহিম কাছে আসলো, বলল, কেমন লাগছে? ভালো। এখন বল, কে কে তোরে মারছে? না জানি না, তবে কলেজের সেকেন্ড ইয়ারে পড়ে। সেকেন্ড ইয়ারের ছেলেরা তোরে মারছে? হুম। তুই কিছু করেছিস? না, তোর জন্যই তো আমি মাইর খেলাম। আমার জন্য মানে? তোর উপর ক্রাশ খাওয়া মেয়েটা শারমিন, তার জন্য। ওই যে শারমিন সকালে যে ফোন দিয়েছিল? তার সাথে কথা বলতে দেখে শালার পুজোরে আসছে আমাকে মারতে। তুই কোনো টেনশন করিস না, শারমিনকেও দেখে নিব, ওই শালাগরে দেখে নিব। এক নার্স এসে বলল, আপনাদের বেড ছেড়ে দিতে হবে। কেন? কারণ এখানে অন্য রোগী আসবে। কেন? আমরা তো সিটের ভাড়া দিব। তাহলে উপরতলা উন্নত মানের বেডে যান, একদিনের ভাড়া 10,000 টাকা। মানে কিছু না, আপনাদের এই বেড ছেড়ে দিতে হবে। ওকে ফাহিম, আমি ঠিক আছে, ছেড়ে দিচ্ছি। আপনার ব্যবহার ভালো লাগলো না। কি কারণে যত সব ফালতু, কোথা থেকে যে আসে এগুলো হসপিটালে, ছোট লোকের বাচ্চা। ফাহিমের এমন মাথা গরম, একে আমাকে মারছে, তারপর এই নার্সের এসব কথা শুনে রাগ করেছে। ফাহিম কোনো চিন্তা না করে গেছে চোর দিতে। আমার এক হাত খালি আসছিল, সাথে সাথে ধরে ফাহিমকে বাইরে নিয়ে আসি। বললাম, এই নার্সকে পরে দেখে নেব। তুই আমার ধরলি কেন? চর দিয়ে সবগুলো দাঁত ফেলে দিতাম। দেখ বিল কত হয়েছে, আমি এখানে বসি। এতক্ষণ আমার হসপিটালটা ভালো করে দেখা হয়নি। হসপিটালের এদিক ওদিক তাকিয়ে আমার চোখ বড় হয়ে যায়। আর এত আনিকা যে হসপিটালে কাজ করে, এটাই তো সেই হসপিটাল। এই করিডোর পার হলেই তো আনিকা বসে চেম্বারে। এত কাছে বসে আছে আমার ভালোবাসা। মন চাচ্ছে উড়াল দিয়ে চলে যেতাম তার কাছে, কিন্তু গেলে কি লাভ হবে? তার তো বালের বয়ফ্রেন্ড আছে। আচ্ছা, গেলে তো অসুবিধা নেই। কেন জানি মন যাচ্ছে আনিকাকে এক নজর দেখতে। সম্ভবত ভালোবাসি সে কারণে। ফাহিম এসে বলল, দোস্ত বিল 10,000 টাকা। এত টাকা কি করলো? একটু পিঠে সেলাই করলো আর মুখে ওয়াশ করে ব্যান্ডেজ বেঁধে দিল। সামান্য কাজে এত টাকা কি করে হয়? আমি একই প্রশ্ন করেছিলাম, তারা বলে যে ইঞ্জেকশন দিয়েছে সেগুলো অনেক দামি। ঠিক আছে, দেখি কি করা যায়। তুই এক কাজ কর, যে নার্স আমাদের সাথে খারাপ ব্যবহার করেছে তার নামটা জেনে আয়। তুই দাঁড়া। একটু পর এসে বলল, তানহা। নার্সের নাম তানহা। তানহা নামটা সুন্দর, কিন্তু একটা ডাইনি। আমি এক জায়গায় যাব, তুই আমাকে হেল্প কর। কোথায় যাবি? আমাকে ধর, তোকে বলি। আমি যে মাথা ব্যথার জন্য ডক্টর দেখাচ্ছিলাম, সে ডক্টরের চেম্বার একটু সামনে, তার কাছে যাচ্ছি। কিন্তু তার কাছে গিয়ে কি লাভ হবে? জানি কোনো লাভ হবে না। আর এই ডক্টরকে আমি 2 মাস আগে ভালোবাসিছিলাম। এত কাছে যেহেতু, তাই এক নজরে দেখা যায়। ওকে, যা। আর শোন, এই ডক্টরের বোনের নাম শারমিন। কি কস? এই দেখ ডক্টরের চেম্বার, আমি যাই। কতক্ষণ লাগবে? জানি না। এই বলে আমি আনিকার চেম্বারের সামনে চলে আসি। আর ওর পিএস এসে বলল, এখন কোনো রুগী দেখা হবে না। ম্যাডামকে বলেন ঈশান মাহমুদ আসছে। পিএস ভিতরে চলে যায়। একটুবার ফিরে এসে বলল ভিতরে যেতে। আমি ভিতরে ঢুকলাম, দেখি ডক্টর উল্টো দিকে চেয়ার গড়িয়ে বসে আছে। আমাকে মুখ দেখাবেন না? যেটার জন্য এত কষ্ট করে আমি এখানে আসলাম, দেখাবেন না তাহলে ভেতরে আসতে বললেন কেন? আমি চলে যাচ্ছি। এই বলে বসা থেকে উঠলাম, দেখি ডক্টর তার চশমাটা রেখে সোজা হেঁটে আমার কাছে চলে আসে। এসে কোনো কথা না বলে আমার মাথা ধরে সোজা তার নরম গোলাপি টুটটা আমার টুটে লাগিয়ে দেয়। আমি এর জন্য প্রস্তুত ছিলাম না। 30 সেকেন্ড পর ছেড়ে দিল। সে চোখ বন্ধ করে রাখছে। এটা কি ছিল জানি না। এবার আমি তার পেছনে কোমরে হাত রেখে টান দিয়ে আমার একেবারে কাছে এনে আমি নতুন করে আমার টুট তার টুটে লাগিয়ে দিই। এবার আমরা দুজন একে অন্যের টুটের স্বাদ উপভোগ করলাম টানা 2 মিনিট। আমি আস্তে আস্তে তার কোমর ছেড়ে দিই। ডক্টর আস্তে আস্তে নর্মাল হয়। আমার কাছ থেকে একটু সরে চোখ খোলে, একটু মুচকি হাসি দেয়। এত ভালোবাসা, এত আকাঙ্ক্ষা, এসব এতদিন কোথায় রেখেছিলাম জানি না।
আমি আস্তে আস্তে ছেড়ে বসি। ডক্টর এখন পুরো শরীরে তাকায়, তাকে অবাক হয়ে যায়, বলে, এইসব কি? তোমার শরীরে কি করে হয়েছে এগুলো? এত উত্তেজিত হওয়ার কোনো কারণ নেই, আমি ঠিক আছি। কোথায় তুমি ঠিক? পিঠে ব্যান্ডেজ, মাথায় ব্যান্ডেজ করা। আনিকা উঠে এসে আমার শরীর দেখতে লাগলো, দেখে বলল, তোমাকে মনে হয় 3-4 জন মিলে গণ ধুলাই দিছে। কি করে হলো সব খুলে বলো। আমি আনিকাকে রাতের ঘটনা, হাসপাতালে আসা এবং সবশেষ নার্সের কথাটা বললাম। নার্সের কথা শুনে আনিকা রেখে যায়, বলে, তুমি একটু বসো, আমি সব ঠিক করে দিয়ে আসি। আমি কিছুক্ষণ বসে রইলাম। একটু পর আনিকা এসে বলল, সব ঠিক আছে, তোমাকে কিছু ওষুধ লিখে দিচ্ছি, সেগুলো খাবা আর পুরো 2 সপ্তাহ রেস্টে থাকবা। এতদিন রেস্টে থাকতে পারবো না। কেন? শোনো, আমি 2টা কোচিং, একটা প্রাইভেট পড়াই। আমি যদি 2 সপ্তাহ এসব বন্ধ রাখি তাহলে আমার অনেক ক্ষতি হয়ে যাবে। কি ক্ষতি? আমি এখানে মেসে থাকি, মেসে ভাড়া খাওয়া, আর আমাদের ফ্যামিলি মেম্বার 6 জন। আব্বার একটা ছোটো জুতার দোকান, সেটা দিয়ে চলে না, তাই আমি এখানে গাদার মতো খেটে খুঁটে কিছু টাকা ইনকাম করে বাড়িতে পাঠাই। এখন যদি 2 সপ্তাহ এসব বন্ধ রাখি তাহলে কি অবস্থা হবে? আনিকা উঠে আমার কাছে এসে বসলো, বসে আমার হাত ধরলো। ঈশান, তোমার সমস্যা আমার সমস্যা। আমি তোমাকে ভালোবাসি, তুমি বাসো না? বাসি, কিন্তু কিন্তু কি? তোমার না একটা বয়ফ্রেন্ড আছে? তার সাথে তো আমি 2 মাস আগে ব্রেকআপ করেছি। ও, খুব ভালো। আমি তোমাকে খুব ভালোবাসি। আমি জানতাম তুমি আমাকে অনেক ভালোবাসো। হুম। তুমি কোনো টেনশন করো না, তুমি 2 সপ্তাহ রেস্ট নাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। তুমি বলছো? আচ্ছা, তুমি তো বললা তোমাকে 3 জন মারলো, কেন মারলো সেটা বললা না? তোমার বোন শারমিনের কারণে। অবশ্য তার এখানে কোনো দোষ নেই, তার সাথে সকালে কথা বলছিলাম, সেটা 3 জনের চোখে ভালো লাগেনি। শারমিন এখানে জড়িত আছে, তার খবর আছে। তাকে ফোন দিবা না, তার এখানে কোনো দোষ নেই। ওকে, তোমার মোবাইলটা দাও। গতকাল রাতে ভেঙে গেছে। এখন কি করবা? ফাহিমকে দিয়ে নতুন মোবাইল কিনবো। জানো আমার এখন কি মন চাচ্ছে? কি মন চাচ্ছে? এখানে তোমার সাথে বসে সারাদিন কথা বলতে। আমারও মন চাচ্ছে। চলো তোমাকে বাসায় নিয়ে আসি। তুমি যাবা? চলো তাহলে। আর শোনো, তোমার আর আমার কোনো বিল দিতে হবে না। আমি ওটা আস্তে আস্তে বের হচ্ছি, এমন সময় আবার আনিকা আমাকে পিছন থেকে জড়িয়ে ধরে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি ঈশান, তুমি আমাকে ছেড়ে চলে যেও না। না, কখনো না। আমি জানতাম। এবার ছাড়ো, ব্যথা লাগছে। তুমি বাইরে গিয়ে একটু দাঁড়াও, আমি আসছি। ওকে। এবেলা আনিকা আমাকে ছেড়ে দেয়। আমি বাইরে বেরিয়ে আসি ফাহিমের কাছে। ফাহিম আমাকে ভালো করে দেখছে। আমি বললাম, কি দেখছিস এরকমভাবে? দেখছি তুই ঠিক আছিস কিনা। ঠিক আছে মানে? তুই এতক্ষণ ডক্টরের চেম্বারে কি করে থাকলি? কেন, কি হয়েছে? আর বলিস না, তুই ভিতরে যাওয়ার একটু পর ডক্টর বেরিয়ে আসলো, এসে নার্সকে ডেকে আনলো, এনে দিল এক ধমক, যে কেউ ভয় পেয়ে যাবে। তারপর আমাকে ডাকলো এবং আমার কাছে মাপ চাওয়ালো। পরে রিসেপশনে গিয়ে কি যেন বলল, তারপর আবার চেম্বারে ঢুকে গেল। এতক্ষণ পুরো হসপিটাল নিস্তব্ধ ছিল। ডক্টর অনেক জেদি, কিন্তু তার এরকম করা ঠিক হয়নি। বিল দিতে হবে না? না, ডক্টর আমাদের সাথে বাসায় যাবে। এই ডক্টর? না দোস্ত, না দোস্ত। আরে টেনশন করিস কেন, আমি আছি না। তোরা দুজন প্রেম করস? আল্লাহ জানে তুই এই মেয়েরে কেমনে কন্ট্রোল করবি। ওই দেখ, সে আসছে। চুপ। আনিকা এসে বলল, তাহলে চলো। আনিকা মুখে নেকাব চারে এসেছে। এরা থেকে কেন জানি আমার একটু ভালো লাগলো না। চলো নিচে গিয়ে দেখি আনিকার পার্সোনাল গাড়ি আছে। গাড়ির ড্রাইভার একজন ইয়াং বয়সের ছেলে। এটা দেখে আমার ভালো লাগলো না। যাই হোক, গাড়িতে বসলাম। আমার পাশে আনিকা বসলো। এতক্ষণ হাঁটার পর আমাকে ক্লান্তি ঘিরে ধরলো। আমি গাড়ির সিটে বসে মাথাটা এলে দিলাম। আমি গাড়ির মধ্যে ঘুমিয়ে গেলাম। চোখ খুলে দেখি আনিকা আমাকে ডাকছে। ফাহিম বলল, দোস্ত বাসায় চলে এসেছি। নামার সময় আনিকা আমাকে হেল্প করলো। আস্তে আস্তে হেঁটে রুমে গেলাম, গিয়ে বিছানায় শুইলাম। আমার পাশে আনিকা বসলো। আমাদের থেকে ফাহিম বাইরে চলে যায়। এটা তোমার জন্য। কি? মোবাইল। তোমাকে কে বলেছে মোবাইল কিনতে? কেউ না। তাহলে কেন কিনলে? ভালোবাসি বলে। এখানে আমার কিছু বলার নেই। আনিকা আমাকে ভালোবাসি বলে কিনে দিল। এখানে ফিরিয়ে দেওয়ার কোনো মানেই হয় না। ঠিক আছে। আর শোনো, আমি তোমাকে ওষুধ খাওয়ার সময় হলে কল দেব। তোমার এত কষ্ট করতে হবে না, তুমি ভুলে যাও।
না, আমি তোমাকে কল দিব। ওকে। আমি আনিকার স্কার্ট ধরে নেকাবের মতো করে বললাম, তোমাকে নেকাবে অবস্থায় বেশি সুন্দর লাগে। সত্যি? হুম। আনিকা সুন্দর করে নেকাব পরে বলে, এবার ঠিক আছে, হুম। তাহলে আমি যাই। যাও। এ বলে আনিকা চলে যায়। আনিকা চলে গেলে ফাহিম এসে বলল, সব ঠিকঠাক তো? হুম। এখন বল, 3 ছেলের কি করবি? তুই আগামীকাল গিয়ে 3টের খুঁজে বের করবি, তারপর কলেজের বিপিরে সব বলবি, দেখ তারা কি করে। আর আগামীকাল গিয়ে ফার্স্ট ইয়ারের যে বেস্টটা আমি পড়াই তাদের বলবি 2 সপ্তাহ তাদের বন্ধ, অথবা শারমিন ফোন দিলে শারমিনকে বলতে পারিস। ওকে। আমার সব ক্লান্তি এসে ঘিরে ধরলো। আমি দিলাম এক ঘুমে বিকাল উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম, করে আনিকার কাছে কল দিলাম, সাথে সাথে রিসিভ করে বলল, ঘুম হয়েছে? হুম। আনিকা ওষুধের নাম বলল, সেগুলো খেয়ে নিলাম। এভাবে প্রতিদিন আনিকা টাইম টু টাইম কল দিয়ে আমাকে ওষুধ খাওয়াতো। একদিন কি এক বেলাও মিস হয়নি। আনিকার প্রতি আমার ভালোবাসা বাড়তে থাকে। টাইম টু টাইম ওষুধ খাওয়ার পর 10 দিনে সম্পূর্ণ সুস্থ হয়ে গেলাম। এই কয়েকদিনে আনিকা আমার কাছে 5 বার এসে দেখে যায়। আমি আবার আগের মতো কোচিং প্রাইভেট পড়াতে শুরু করি। আমাকে যে মারলো ছেলেগুলো তাদের বিচার হয়েছে। বিপিরে বলার পর বিপি চর তাপ্পড় দিয়ে মিলাই দিল। এতে আমার শরীরের রাগও কমলো না, ফাহিমেরও না। তাই আমাদের ব্রেসের কয়েকজনকে নিয়ে রাতের বেলা 3টার ইচ্ছা মতো গণ তুলে দিলাম। সবাই মুখোশ পড়া ছিল, তাই কে মারলো কেউ কিছু বলতে পারলো না। এরই মধ্যে বাড়ি থেকে মৃত্যুর সংবাদ আসলো, দাদা মারা গেছে। সংবাদ আসলো রাতে। আমি ঠিক করলাম রাতে বাড়ি যাব। দাদা ছোটোবেলায় আমাকে খুব আদর করতো। দাদার মৃত্যুর সংবাদ শুনে আমার ভেতর থেকে কান্না চলে আসে। আমি আনিকাকে কল দিলাম, আসসালামু আলাইকুম, কি করো? কিছু না, শুয়ে আছি। আমার দাদা মারা গেছে, আমি গ্রামের বাড়ি যাচ্ছি। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন। কেঁদো না, মানুষকে তো একদিন মরতেই হবে। হুম। তুমি এখন কোথায় আছো? বাসায় রেডি হচ্ছি, ফাহিম যাবে আমার সাথে। তুমি একটু ওয়েট করো, আমি আসছি। তোমার আশা লাগবে না, আমি তোমাকে পরে ফোন দেব। ঈশান, তুমি একটু দাঁড়াও, আমি আসছি। এই বলে আনিকা ফোন কেটে দিল। আমি আর ফাহিম রাস্তায় গিয়ে অপেক্ষা করতে লাগলাম। একটু পর আনিকা গাড়ি আসলো। আনিকা গাড়ি থেকে নেমে এসে আমাকে জড়িয়ে ধরলো, আমিও জড়িয়ে ধরলাম। আনিকা বোরকাও পরে নাই, স্কার্টও বাঁধে নাই, ওড়না পেঁচিয়ে চলে এসেছে। ফাহিম আনিকাকে এই অবস্থা দেখে সাথে সাথে মুখ ঘুরিয়ে নেয়। আনিকার এই কাজটা আমার একটু ভালো লাগলো না। ভাবলাম পরে এই বিষয়ে কথা বলবো। আমি ছেড়ে দিয়ে বললাম, তুমি কোনো টেনশন করো না। তুমি কতদিন থাকবা? জানি না। ওকে, তাহলে কিন্তু কল দিবা। ওকে, তাহলে যাই। হুম। আনিকা গাড়িতে উঠে চলে গেল। আমি আর ফাহিম বাড়ি যাই। সেখানে সব করে আসতে 2 দিন সময় লাগে। আমি এসে আগের মতো প্রাইভেট কোচিং শুরু করি। আমি খেয়াল করছি ফাহিম আর শারমিনের মধ্যে ভালোই চলছে, কিন্তু ফাহিম সবসময় বিষণ্ণ হয়ে থাকতো শারমিনকে হারানোর ভয়ে। এ দেখে আমি বুঝতে পারছি আমি আনিকাকে ভিতর থেকে ভালোবাসি। সে ভালোবাসা এত সহজে ছিন্ন করা যাবে না। এভাবে 1 মাস চলে যায়। 1 মাসের মাথায় আমার প্রচণ্ড মাথা ব্যথা ওঠে, কারণ আজকে শরীরের উপর দিয়ে বেশি পরিশ্রম গেছে, তাই মাথা ব্যথা উঠছে। তখন বিকাল 5টা। আমি একটা কোচিং করাচ্ছি। এমন সময় আনিকা সোজা ভিডিও কল দিল। আমি বাইরে বের হয়ে রিসিভ করলাম। তোমাকে এমন দেখাচ্ছে কেন? প্রচণ্ড মাথা ব্যথা করছে। কোথায় তুমি? কলেজে। শোনো, আমি কলেজে আশেপাশে আছি। তোমাকে আমি একটা রেস্টুরেন্টে ঠিকানা দিচ্ছি, যত তাড়াতাড়ি সম্ভব চলে আসো। ওকে। লাভ ইউ। লাভ ইউ টু। আমি কোচিং ছুটি দিয়ে রেস্টুরেন্টে চলে গেলাম। গিয়ে দেখি সে এখনো আসেনি। আমি একটা সিটে বসে অপেক্ষা করতে লাগলাম। একটু পর দেখলাম আনিকা এসছে। আমার আনিকাকে দেখি রাগ উঠে যায়, কারণ আনিকার মুখে নাই কোনো নেকাব আর টায়ার একটা বোরকা পড়েছে, যা দেখে আমার পুরো মেজাজ গরম হয়ে যায়। আমি নিজেকে কন্ট্রোল করে হাসি মুখে নিয়ে বললাম, আসছো তুমি? তোমার কি আগের সমস্যা? আমি টেবিলে মাথা দিয়ে মাথা নিচু করে বসে রইলাম। তার সাথে কথা বলতে ভালো লাগছে না। সে অন্তত নেকাবটা দিয়ে আসতো। তোমাকে সিটি স্ক্যান করাতে হবে। এই বলে আনিকা আমার মাথাটা হাতিয়ে দিচ্ছে। আমার খুব লাগছে। এভাবে 10 মিনিট মাথা হাতিয়ে দিল। আমার এখন অনেক ভালো লাগছে। আমি ইচ্ছে করে প্রশংসা করলাম না, কারণ সে আমার কথা শুনেনি। ভালো লাগছে? আনিকা এই পাশ থেকে উঠে আমার পাশে আসলো। আমার পাশে বসে আমার মাথাটা হাতিয়ে দিচ্ছে। এভাবে আরো 10 মিনিট মাথা হাতিয়ে দিল। আমি মাথা উঠালাম। মাথা ব্যথা অনেকটা কমে গেছে। দাও, আর একটু মাথাটা হাতিয়ে দিই, ভালো লাগবে। না, আপাতত চলবে। ওকে। আসলে মাথা ব্যথা অনেকটা কমে গেছে, তাই প্রশংসা না করে পারলাম না। বিয়ের পর কিন্তু কিছু করো আর না করো, এভাবে মাথা কিন্তু হাতিয়ে দিতেই হবে। আমার মাথা বানানো ভালো লাগে? থ্যাঙ্কস। আমাকে কোনো সময় থ্যাঙ্কস দিবা না। দরকার হলে বকা দেবা, তবুও থ্যাঙ্কস দিবা না। ওকে। শোনো,
একটা কফি খাও, ভালো লাগবে। ওকে। আনিকা, তুমি কিন্তু আমার একটা কথা মানোনি। কি কথা? এত তাড়াতাড়ি বলে গেলে। কাজে ব্যস্ত থাকি তো মিস্টেক হতে পারে। নেকআপ? ও, মনেই থাকে না। আর সাথে সাথে নেকআপ লাগিয়ে ফেললো। ঠিক আছে, সাথে তোমার আরও 2টা কাজ করতে হবে। কি কি? তোমাকে আরও লুজ বোরকা পরতে হবে, আর তোমার ড্রাইভারকে বাদ দিতে হবে। মেয়ে ড্রাইভার দেখো পাও কি না। ওকে, দেখা যাক। মুখটা কালো করে বলল, তুমি রাগ করছো? না। দেখো, আমি তোমাকে ভালোবাসি। আমি চাই তুমি আর আমি একসাথে সারা জীবন থাকি, আমার স্বপ্নের মতো করে তোমাকে সাজাতে। এখন যদি তুমি আমাকে সে সুযোগ না দাও তাহলে তো হচ্ছে না। আনিকা ব্যাগ থেকে একটা বড়ি বের করলো, দিয়ে বলল, এখন বাসায় গিয়ে কিছু খেয়ে এটা খাবে। ওকে, তুমি চলে যাচ্ছ? আর একটু বসো, কফি তো খাওয়া হলো না। তুমি খাও, আমি গেলাম। আনিকাও বুঝতে পারছে ঈশানকে ছাড়া আনিকার জীবন অচল। ঈশানকে আনিকা ভেতর থেকে ভালোবেসে ফেলেছে। ওই আশিকের ক্ষেত্রে এরকম ছিল না, কিন্তু ঈশানের প্রতি যেমন অনুভূতি তেমন ছিল না সেটা। আনিকা ইচ্ছে করেই ঈশানের সাথে এরকম করছে, কারণ আনিকা ঈশানকে পরীক্ষা করছে। আনিকা যুক্তিটা এইভাবে দিয়েছে, ঈশান আমাকে ভালোবাসে, আমি ঈশানকে ভালোবাসি। ঈশান চাইবে না আমি পর্দা না করি, সে চাইবে না আমি অন্য একটা ছেলের সাথে ঘুরি, সে চাইবে আমি সব সময় তার কথা শুনি আর তার কথা মতোই চলি। এখন যদি আমি ঈশানের কথা না শুনি তাহলে ঈশান রাগ করবে। এই রাগ করার মানে ঈশান আমাকে ভেতর থেকে ভালোবাসে। এখন যদি ঈশান রাগ না করে তার মানে ঈশানের মন থেকে আনিকা উঠে যাচ্ছে। ঈশান মনে মনে ভাববে আনিকা থাকুক আনিকার মতো আর আমি থাকি আমার মতো। তারপর আস্তে আস্তে কয়েকদিন যাওয়ার পর দুজনের সম্পর্ক খারাপ হয়ে যাবে। আর ঈশান যদি আনিকাকে মন থেকে ভালোবাসে তাহলে যত কষ্টই হোক আনিকাকে নিজের কাছে আগলে রাখবে। এখন যদি নিজেকে কঠোর হতে হয় তাহলে ঈশান তাই করবে। এইভাবে আনিকা যুক্তি দিল ঈশানকে পরীক্ষা করার জন্য, কারণ আনিকা চায় না আশিকের মতো ঈশানকে হারাতে। ঈশানের সামনে গেলে আনিকা ইচ্ছে করে নেকআপ খুলে যায়। অন্য যে কোনো সময় আনিকা নেকআপ পরে থাকে। আর আনিকা নতুন ড্রাইভার দেখে ফেলেছে আর কয়েকটা লুজ বোরকা যেগুলো ঈশানের ভালো লাগে সেগুলো কিনে রাখছে। আনিকা বিকালে ঈশানের কাছ থেকে এসে রুমে বসে আছে। এমন সময় শারমিন আনিকাকে পেছন থেকে জড়িয়ে ধরলো। আনিকা বলল, তোর কি হয়েছে? এত খুশি লাগতেছে কেন? ফাহিম না আমাকে ভালোবাসে। তুই কেমন করে বুঝলি ফাহিম তোকে ভালোবাসে? তার কথাবার্তা, আচার আচরণ আর সব সময় আমাকে কেয়ার করে। ভালো, তাহলে বিয়ে দিয়ে দে। দিয়ে দে না, করছে কে? সত্যি? দাঁড়া, তোরে দেখাচ্ছি মজা। এই বলে আনিকা জোরে জোরে মা মা বলে ডাকতে লাগলো। শারমিন আনিকার মুখে হাত দিয়ে ধরলো, বলল, আপু ডাকিস না, মাকে ডাকিস না। ওকে ওকে, আর ডাকবো না, এখন তো মুখ ছাড়। শারমিন মুখ ছেড়ে দেয়। আনিকা আবারও বলল, দোয়া কর আগে ঈশানের সাথে আমার বিয়ে হোক, তারপর তুই যাকে বলবি তার সাথে তোর বিয়ে দিব। সত্যি? এমন সময় আনিকার মা ঘরে প্রবেশ করলো। প্রবেশ করে বলল, শারমিন তুই একটু ঘরে যা তো, আনিকার সাথে আমার কথা আছে। আমি শুনি। না, ঘরে যা। শারমিন চলে যায়। মা তুই কি বিয়ে করবি না? করব। তাহলে তুই কিছু বলছিস না কেন? কি বলতাম? দেখ, তোর জন্য এখন অনেক সম্বন্ধ আসছে, আর কদিন পর কি এমন সম্বন্ধ আসবে? দেখ মা, সামনে শুক্রবার তোকে দেখতে আসবে, না করিস না। কিন্তু মা, আমার একজন পছন্দের মানুষ আছে। তাহলে তো সেটা খুশির খবর। ছেলেটা কে? শারমিনের কলেজে 3rd ইয়ার পড়ে। তাহলে ছেলেটাকে একদিন বাড়ি নিয়ে আয়। ওকে মা। আনিকার মা চলে যায়। আনিকার মা চলে গেলে শারমিন আবারও আনিকার কাছে আসে, এসে বলল, আপু মা কি বললো রে? বলল ঈশানকে বাড়িতে নিয়ে আসতে। তাহলে আপু তোদের বিয়ে হচ্ছে? না রে, এখনো বলতে পারি না, দোয়া কর যাতে বিয়েটা হয়ে যায়। ঈশানের বাড়ি থেকে কি হ্যাঁ বলেছে? তুই কি তার বাবা মার সাথে দেখা করেছ? না, এই বিষয়ে তার সাথে কথা বলবো। আপু তুই আমার একটা উপকার করবি। কি উপকার? তুই ঈশান ভাইকে জিজ্ঞাসা করবি ফাহিম আমাকে মন থেকে ভালোবাসে কিনা। ওকে, জিজ্ঞাসা করব না। তাহলে আমি যাই। ওকে যা। আনিকা শুয়ে শুয়ে ভাবছে ঈশান এখনো কল দিচ্ছে না কেন। প্রতিদিন তো এই সময় কল দেয়, তাহলে কি ঈশান রাগ করেছে? এত তাড়াতাড়ি তো রাগ করার কথা না। আনিকা নিজেই কল দিল, ধরছে না। 3বারের বার কল ধরলো। ফোন ওঠাতে দেরি হলো কেন? তুমি যে বড়ি দিয়েছিলে সেটা খেয়ে ঘুমিয়ে গেছিলাম। এত তাড়াতাড়ি? হুম। আগামীকাল তো আমরা দুজন অবসর, চল না আমরা দুজন ঘুরতে যাই।
কোথায়? কাল দেখা করলে জায়গা সিলেক্ট করব। ওকে তাহলে আগামীকাল সকালে দেখা হচ্ছে। ওকে, এখন রাখি, অনেক ঘুম পাচ্ছে। লাভ ইউ। এই বলে আনিকা ফোন রেখে দিল। আনিকা ভাবছে কোনো ভুল করছে না তো সে। আনিকা আবার আগের মতো টাইট বোরখা নেকাব না পরে ঈশানের সামনে যাবে এবং দেখবে ঈশানের প্রতিক্রিয়া কি আসে। আমি সকালে ঘুম থেকে উঠি অনেক দেরিতে। উঠে দেখি ফাহিম ওয়াশরুমে। আনিকা রাতে জানি কি বলেছিল মনে নেই, মনে পড়ছে কোথায় জানি ঘুরতে যাবে, কয়টা যাবে তো একটু পর এমনি ফোন দেবো নে। ফাহিম ওয়াশরুম থেকে আসলে আমি বললাম, দোস্ত শারমিনের সাথে কেমন চলছে? রাতে কি স্বপ্নে শারমিনকে দেখছস? ঘুম থেকে উঠেই শারমিনের কথা জিজ্ঞেস করছস? আরে না। ভালো। এখন কেমন জানি তার জন্য একটা মায়া কাজ করে, মন চায় খালি তার মুখটা দেখতে ইচ্ছে করে। এটাই ভালোবাসা। বাড়ি থেকে না বিয়ের জন্য বলছে, কি করব? শারমিনের কথা বলে দে, কিন্তু এখন না। দেখ ফাহিম, আনিকার বয়স কিন্তু বেশি, আগে তার বিয়ে হোক তারপর। বুঝছি, ওকে। শুন, শারমিন মেয়েটা কিন্তু অনেক ভালো, তাকে আবার আগেরটার মতো হারিয়ে ফেলিস না। যদি চলে যায়? যতটা সম্ভব তাকে বেশি সময় দিবি। ওকে। আমার মোবাইলে কল আসলো, দেখি বাড়ি থেকে ফোন আসলো। হ্যালো মা, কেমন আছো? ভালো, তুই কেমন আছস? ভালো। তোর জন্য একটা খুশির খবর আছে। কি খুশির খবর? তোকে না মেয়ের বাড়ি থেকে দেখতে আসছে। মানে? মানে হলো তোর বাবার বন্ধু যে আবুল ভাই, তার একমাত্র মেয়ে তোকে পছন্দ করেছে। তার বাবা এবং মা গতকাল আমাদের বাড়িতে আসছে, এসে সব দেখে গেছে। তাদের তোকে পছন্দ হয়েছে এবং বাড়ি ঘরও। আর তোর বাপের আর আমার মেয়েকে অনেক ভালো লেগেছে। আমার মাঝে আকাশ ভেঙে পড়লো। মাসুব কি বলছে? না না, এই মেয়েকে চিনি না জানি না, বিয়ে ঠিক করে ফেলছে। আর এদিকে আনিকাকে নিয়ে গড় সংসার করার স্বপ্ন দেখছি। দেখো মা, তোমাকে আমি পরিষ্কার করে বলে দিই, আমার ঢাকায় একজন মেয়ে পছন্দ আছে, আর বিয়ে করলে আমি তাকেই করব। কিন্তু আমাকে তো বললি না। যখন বললাম, তোর বাপ যে বলেছে বিয়ে দিলে তোকে এই মেয়ের সাথে বিয়ে দিবে। সেটা বাবার চিন্তা ভাবনা। আর কিছুদিন পর আমি বললে তোমরা ঢাকায় এসে মেয়েকে দেখে যাবে, বিয়ের তারিখ ঠিক করে যাবে। তাহলে কি এই মেয়েকে না করে দিব? ডাইরেক্ট না করে দাও। আর একটু চিন্তা ভাবনা করে দেখ, মেয়ের বাবা স্বেচ্ছায় 5 লাখ টাকা যৌতুক দিতে রাজি হয়ে আছে। যৌতুক টৌতুক আমি বুঝি না, না করে দাও। এই বলে ফোন কেটে দিলাম। আমি ভাবছি অন্য চিন্তা, আগামীকালকে আনিকার ব্যবহার। এরকম যদি প্রতিদিন হয় তাহলে তো হবে না। না হলে নাই, আনিকাকে ভালোবাসি, আনিকাকে বিয়ে করব, দরকার হলে তাকে কিডন্যাপ করব। আমার এরকম রাগারাগি দেখে ফাহিম বলল, দোস্ত কি হয়েছে, কোনো সমস্যা? না রে, বাড়ি থেকে আমার জন্য মেয়ে রেডি করে রাখছে, তাই আমি না করলাম। আনিকাকে যদি তোর বাড়ি থেকে পছন্দ না করে? সেটা সমস্যা নেই, বিয়ে করব আমি, ঘর সংসার করব আমি। মা বাবার পছন্দ না হলে আমি কি করব? ওকে দোস্ত। এমন সময় ফাহিমের মোবাইলে কে যেন কল। ফাহিম কথা বলার জন্য ব্যালকনিতে চায়। আমি আনিকাকে কল দিলাম, কল রিসিভ করলো। কি করো? আজকে না ঘুরতে যাব, রেডি হচ্ছি। কোথায় আসবো? আরে তোমার বাসার চৌরাস্তার মোড়ে যে রেস্টুরেন্ট আছে না, ওখানে। ওকে। তাড়াতাড়ি এসো। ওকে। ফোন রেখে রেডি হয়ে গেলাম। রেস্টুরেন্টে গিয়ে দেখে আনিকা এসে বসে রইল। আনিকাকে দেখে আমার মেজাজ পুরো গরম হয়ে যায়। মুখে নাই মেকআপ, টাইট বোরকা। আমি টেবিলে বসলাম। এবার রাগ কন্ট্রোল করতে পারলাম না। এসবের মানে কি আনিকা? কি স্যার? তুমি বুঝো না? সত্যি আমি বুঝতে পারছি না। আর তুমি রেগে যাচ্ছ কেন? তোমাকে না বললাম আমি মেকআপ পরতে ও লুজ বোরকা পরতে? ড্রাইভারকে তো চেঞ্জ করছোই না। দেখো, তোমাকে বুক করার ইচ্ছে থাকলে আমি কবেই তোমাকে বুক করতাম। আমি চাই তোমাকে সারা জীবন আগলে রাখতে। তুমি এসব কি বলছো? তুমি কি কিছু বুঝো না? আমার এরকমভাবে পড়তে ভালো লাগে না। আর ড্রাইভারকে আমি বাদ দিতে পারবো, কারণ ড্রাইভার অনেক আগে থেকে ড্রাইভারি করে। আমি আনিকার মুখ থেকে এরকম কথা শুনে অবাক হয়ে গেলাম। আনিকার চেহারা কোনো ভাবান্তর নেই। মনে হচ্ছে আমি এরকম করব সেই জন্য প্রস্তুত নিয়ে এসেছে। আমি আমার প্রিয় মানুষটা চাই না বিপদে দেখো। আচ্ছা, তুমি কি আমাকে ভালোবাসো? হুম। তাহলে আমার কথা মতো চলতেই তোমার সমস্যা কি? দেখো, আমরা দুজন দুজনকে কিস করছি। আনিকা কিছু বলছে না। আমি মনে মনে বলছি মাফ চেয়ে ফেলো, তাহলেই তো সব ঝামেলা শেষ হয়ে যায়। কিন্তু আনিকা কিছু বলছে না। আমি আবার বললাম, তাহলে তুমি দেখো তোমার মতো করে, আর আমি আমার মতো করে থাকি। এখানেই শেষ। এই বলে আমি চলে আসলাম। আনিকা পিছন থেকে একটা ডাকও দিল না। তাহলে কি এতদিন লুক দেখানো ছিল? কিন্তু আমাকে যে কিস করলো। আমি আনিকার কাজ করাবার কিছুই বুঝলাম না। কিন্তু সব তো শেষ। এখন কি করব আমি? কি করব আমি? তাকে ছাড়া থাকবো কিভাবে? আমি এটা কি করলাম? না না, ঠিক আছে, আমার কথা মতো না চললে এরকমই হবে। দূর, কি করব? মাপ চাইবো কি? না, মাপ চাইবো না, আর মানবো না। সে কি আমাকে ভালোবাসে না? তাহলে এতদিন এসব কি ছিল? আমার অবাক লাগছে।
এতদিন তো যেভাবে চলেছে মনে হচ্ছে সে আমাকে ছাড়া বাঁচবে না। এখন বাড়িতে গিয়ে বলবো। এসব ভাবতে ভাবতে বাসায় চলে আসি হেঁটে। অনেক কষ্টে দিনটা কাটালাম। সারাদিন আনিকা কল দিল না। আমি আনিকার কলের অপেক্ষায় বসে আছি। সে কল দিয়ে মাপ চাইলেও তো হয়ে যায়। এভাবে একটা সপ্তাহ চলে যায়, আমি কিছু বললাম না। একটা সপ্তাহ আমার কীভাবে যে গেল সেটা একমাত্র আল্লাহ জানে। আমি আর আনিকাকে ছাড়া পারছি না, তাই ঠিক করলাম আনিকার চেম্বারে গিয়ে নিজে মাপ চাইব। সেদিন ছিল শনিবার। আমি কলেজে বিকালের দিকে কোচিং করিয়ে আনিকার চেম্বারের উদ্দেশ্যে রওনা দিলাম। এমন সময় কোথা থেকে জানি এক মেয়ে এসে আমার পথ আটকালো। নেকাব ডাকা মুখ, লুজ বোরখা, মনে হচ্ছে পর্দাশীল কোনো মেয়ে। আমি বললাম, কে আপনি? আমার পথ ছাড়েন। কে আমি? আমি গলার স্বর শুনে চিনতে পারলাম আনিকা। তাহলে সে আমার কথা মতো চলেছে। যাক, আমি হার মানলাম না। আনিকা হার মানলো। মনে মনে ইয়েস, আমি জিতে গেছি। আনিকার সাথে একটু মজা করা যাক। সরি, কে আপনি? আপনাকে চিনতে পারলাম না। আমি অনিকা। ও ডক্টর, আপনি কেমন আছেন? আপনি কি মনে করে? কুত্তার বাচ্চা, তুই জানিস না? কি জানবো? সরি আনিকা, তুমি দেরি করে ফেলছো। আমার একটা গার্লফ্রেন্ড আছে। আনিকা রেগে গিয়ে আমার শার্টের কলার ধরে বলল, কোনটা তোর গার্লফ্রেন্ড? দেখা, তাকে এখানে আন। আমি বুঝতে পারলাম আনিকা অনেক রেগে গেছে। আমি দূরের একটা মেয়েকে দেখিয়ে দিয়ে বললাম, ওইটা আমার মিষ্টি সুইট গার্লফ্রেন্ড। তোর গার্লফ্রেন্ড দেখুক, আমি তার গার্লফ্রেন্ডকে কি করি? এই বলে আনিকা তার নেকাপ নিচে নামিয়ে সোজা আমাকে লিপ কিস করে বসলো। আমি আর আনিকা 30 সেকেন্ড এভাবে ছিলাম। কলেজের সবাই আমাদের দিকে হাঁ করে তাকিয়ে আছে, যেন কলেজের সবাই 30 সেকেন্ডের একটা লাইভ দেখলো। এটা কি করলে তুমি? সারা জীবনের জন্য তোকে আমার করে নিলাম। আমি তো সারা জীবন তোমারই ছিলাম। আমি জানি। তাহলে গত এক সপ্তাহ এসব কি ছিল? তোমাকে পরীক্ষা করছিলাম, আর তুমি সে পরীক্ষায় পাশ করেছো। তাহলে এতদিন তোমার এগুলো সাধারণ নাটক ছিল? কেন এরকম করলা? বললাম তো পরীক্ষা করছি। তোমরা পরীক্ষা করো? তোমরা পারো বটে। অনেকদিন ধরে তোমাকে জড়িয়ে ধরি না, এখন আমাকে জড়িয়ে ধরো। আমি আনিকাকে জড়িয়ে ধরলাম। আনিকা কেঁদে দেয়। কাঁদছো কেন? এটা সুখের কান্না। কেঁদো না। বলো, সারা জীবন আমাকে এইভাবে বুকের ভিতর আগলে রাখবে? সারা জীবন তোমাকে কিভাবে বুকের ভিতর আগলে রাখবো? আনিকা আস্তে আস্তে আমাকে ছেড়ে দেয়। চলো এখন তোমাকে আমার বাড়িতে নিয়ে যাব। আজ না, অন্যদিন। এখন তুমি আমার সাথে যাবা। ওকে। তারপর দুজনের হাত ধরে কলেজ থেকে বাইরে বেরিয়ে আসলাম। এসে দুজনে একটা রিক্সায় উঠলাম। রিক্সাকে তাদের বাড়ির সামনে নামলো। রিক্সায় যতক্ষণ ছিলাম আনিকা আমার হাত শক্ত করে ধরে রাখলো। আনিকা আমাকে বাড়িতে নিয়ে যায়, নিয়ে ড্রয়িং রুমে বসিয়ে বলল, তুমি বসো। না না, তুমি আমাকে ছেড়ে যেও না। ঈশান, এটা আমাদের বাসা, এখানে ভয় পাওয়ার কিছু আছে? তবুও তুমি আমার সাথে থাকো। ওকে। আনিকা জোরে শারমিন বলে ডাক দিল। শারমিন আমাকে নিচে থেকে এসে বলল, ঈশান ভাইয়া, আপনি আমাদের বাসায়? বিশ্বাসই হচ্ছে না। বিশ্বাসও হবে না। তুই তোর ভাইয়ের সাথে থাক, তোর ভাই ভয় পাচ্ছে। আমি ড্রেস চেঞ্জ করে আসি। ভাই, আপনি না একটা ভূত। তাহলে ফাহিম হলো বিথুর ডিম? ফাহিমকে বলছেন কেন? সে তো অনেক সাহসী। সাহসী না, পরে আসতো একটা বিথু। ভালো হচ্ছে না কিন্তু ভাইয়া। ভূত বললাম আমি আপনাকে, আর আপনি বললেন ফাহিমকে। তাহলে তুমিও বিথু? না না। তাহলে কে? আপনি ভূত। আনিকার মা এসে বলল, কে ভীতু? আন্টি ফাহিম। না না, আমি ভূত। ফাহিম কে? কেউ না। আন্টি আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি দাঁড়িয়ে বললাম, ওয়ালাইকুম আসসালাম, ভালো। তুমি কেমন আছো বাবা? ভালো। যা তো আনিকাকে বল ঈশানের জন্য খাবার নিয়ে আসতে। শারমিন চলে গেল। আনিকার মা বলল, বাবা শোনো, তোমাকে কিছু কথা বলি। আনিকাকে তুমি কন্ট্রোলে রাখতে পারবা? এই মেয়ে তো অনেক জেদি। তোমাকে পেয়ে আমরা অনেক খুশি। আনিকাকে অনেক ছেলে দেখতে আসছে, কাউকে সে পছন্দ করেনি। অবশেষে তোমাকে সে পছন্দ করেছে। তোমাকে পেয়ে আমরা অনেক খুশি। থ্যাঙ্কস। এখন বলো, তোমার বাবা মাকে কবে নিয়ে আসবা? আনিকার সাথে কথা বলে নেই। ওকে। তোমার আঙ্কেল বাইরে গেছে। তোমার বাবা কি করে? ছোট একটা জুতার দোকান চালায়। তুমি কি করো? পড়ালেখা। তুমি তাকে এখন বিয়ে করতে চাচ্ছ? সেটা আনিকার উপর নির্ভর করছে। এখন সে যখন বলে, সে যদি এখন করবে তাহলে আমার সমস্যা নেই, আর যদি বলে আরও 2 বছর, সেটাও সমস্যা নেই। তোমার কথা আমার ভালো লাগলো। থ্যাঙ্কস। আনিকা খাবার নিয়ে আসলো। আনিকা নতুন কাপড় পরলো। সে যে কাপড় পরুক না কেন, আনিকাকে অনেক সুন্দর দেখে। আনিকা আমার সামনে খাবার দিল। আনিকার মা বলল, তাহলে তারা দুজন সিদ্ধান্ত নেয় কি করবি? ওকে, তুমি যাও। তোমাকে তো দারুণ সুন্দরী দেখাচ্ছে। সত্যি তোমার এই ড্রেস ভালো লাগছে?
তুমি যেই ড্রেস পরো না কেন সবই আমার কাছে ভালো লাগে। থ্যাঙ্কস বলবো, শুধু বলবো আমি তোমাকে ভালোবাসি। আমি জানি। এখন বলো, মার সাথে তোমার কি কথা হয়েছে? বলছে তোমাকে এখন বিয়ে করবো না পরে। তুমি কি বলো? সেটা তোমার উপর নির্ভর করে। দেখো, আমার এখনও কোনো স্থায়ী উপার্জনের পথ নেই, সেটা হতে আরও কমপক্ষে 2 থেকে 3 বছর লাগবে। তুমি যদি চাও তাহলে 3 বছর পরে বিয়ে করতে আমার কোনো অসুবিধা নেই, সেটা এখন তোমার উপর। আনিকা কিছু বলছে না, মনে হচ্ছে ভাবনায় ডুবে আছে। কিছুক্ষণ পর বলল, আচ্ছা শোনো, তুমি আমাকে এই 2 মাসের ভিতর বিয়ে করবা। কিভাবে করবা জানি না, যদি বাড়ি থেকে রাজি না হয় তাহলে পালিয়ে বিয়ে করবা। সত্যি বলছো? তোমার কোনো কাজ করতে হবে না, তুমি শুধু আমার পাশে থাকবা। ওকে, এখন বলো কবে বাবা মাকে নিয়ে আসবো? আগামী সপ্তাহে নিয়ে আসো। ওকে, দেখা যাক। তাহলে আমি উঠি। আমার রুমটা দেখে যাও। না, আরেকদিন দেখবো। না না, এখন চলো। আনিকা আমার হাত ধরে টানতে টানতে নিয়ে গেল তার রুমে। আমি আনিকার রুম দেখে অবাক হয়ে যাই। রুম কি সুন্দর করে সাজানো, যেন এখানে কোনো রানী থাকে। তুমি তো আমার রানীই। কিন্তু না, শারমিন এসে সব ফাঁস করে দিল। ভাই, অবাক হবেন না, আপনি আসবেন দেখে আপু রুম পরিষ্কার করেছে। আপু যেভাবে থাকে আপনি দেখে বমি করে দিবেন। ও একটু বলে দিল এক দৌড়। আমি আনিকার দিকে তাকালাম, আনিকা আমার দিকে তাকালো। আনিকা বলল, সারাদিন তো কাজে ব্যস্ত থাকি, তাই এত পরিষ্কার করতে পারি না। তুমি যে আমার জন্য এত কষ্ট করে রুম ঠিক করেছো, এতেই আমি খুশি। থ্যাঙ্কস। ওকে, তাহলে আমি যাই। আমি আনিকার মার সাথে দেখা করে বাসায় আসলাম। এসে বাড়িতে কল দিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছো মা? ভালো, তুই কেমন? ভালো। আগামী শুক্রবার তোমরা ঢাকায় আসো। তুই ওই মেয়েকেই বিয়ে করবি? হ্যাঁ। আচ্ছা, আমরা আসবো। ওকে, শুক্রবার দুপুরের দিকে আসবা। আচ্ছা। আমি ফোন কেটে দিলাম। এভাবে একটা সপ্তাহ চলে যায়। এক সপ্তাহে আমার 3 বছরের ইনকাম হাতে আসলো, দেখি মাত্র 2,50,000 টাকা। একেবারে হতাশ হলাম। সব আমি আমার ফ্যামিলিকে দিলাম। যাই হোক, ফ্যামিলি মানে আমি, তাদের সুখ মানে আমার সুখ। এখন নিজের জন্য কিছুই নেই, হায় রে কপাল। ফ্যামিলিকে না দিয়ে যদি সব আমার হাতে থাকতো তাহলে হয়তো 10 থেকে 15 লাখ টাকা থাকতো। কেননা আমি গাদার মতো খাচ্ছি আমার পরিবারের জন্য। যাই হোক, তারা আমার মা বাবা। সেদিন ছিল শুক্রবার, দুপুরের দিকে তারা আসছে মা বাবা, ছোট বোন যেটার এখনও বিয়ে হয় নাই, আর এক চাচা চাচি আসছে। আমি তাদের আনিকার বাড়িতে নিয়ে গেলাম। এতক্ষণে মা আর বাবা আমাকে অনেক কথা বলে তাদের পছন্দ করা মেয়েকে বিয়ে করতে, কিন্তু কে শুনে কার কথা? আনিকার বাবা মা এসে তাদের ভিতরে নিয়ে যায়। আমি আমার ছোট বোন সুবর্ণাকে নিয়ে আনিকার রুমে যাই। গিয়ে দেখি আনিকা আর শারমিন বসে আছে। আমি সুবর্ণার সাথে শারমিনকে আর আনিকাকে পরিচয় করে দিলাম। শারমিন আর সুবর্ণা সেম বয়সের। আমি বললাম, শারমিন, তুমি সুবর্ণাকে বাড়িটা একটু দেখাও। ওকে সুবর্ণ, চলো। তারা দুজন বাইরে। আমি বললাম আনিকাকে, আনিকা, তোমাকে কিছু কথা বলি, মন দিয়ে শোনো। বলো। আমার কেমন যেন ভয় করছে। দেখো, আমি আমার মা বাবার পছন্দের মেয়েকে বিয়ে করছি না, তাই তারা তোমার অনেক দোষ ধরবে, বিশেষ করে তোমার বয়স বেশি সেই জন্য। কিন্তু তুমি ঘাবড়ে যাবে না, সব সময় আমি তোমার পাশে আছি। আমি আনিকার হাত ধরে বললাম, এই 2 হাত কোনোভাবে ছিন্ন হবে না মৃত্যুর আগ পর্যন্ত। আমি জানি, কিন্তু এখন আমার ভয় করছে। যদি তোমার মা বাবা আমাকে পছন্দ না করে? পছন্দ করবে, মিথ্যে কথা বললাম। জানি আনিকাকে কেউ পছন্দ করবে না, কারণ তার বয়স বেশি। মিথ্যে কথা বলে তাকে সাহস দিলাম। তাই যেন হয়। তুমি কিন্তু আমার পাশে থাকবা। ওকে, তুমি রেডি হয়ে আসো, আমি যাই। আমি আমার ডিসিশন নিয়ে রাখছি। আমি নিচে এসে এক সোফায় বসলাম বাবার সাথে। একটু পর আনিকা আসলো। আনিকা এসে সবাইকে শরবত দিল, আমাকেও দিল। বাহ, মেয়ে তো দারুণ সুন্দরী। নাম কি তোমার মা? আন্টি অনিকা। তুমি কি করো মা? আঙ্কেল, আমি ডাক্তারি করি। ভালো। আচ্ছা মা, তোমার বয়স কত? আমি মনে মনে এই খাইছে। 26 বছর, মেয়ের বয়স 26। মা বাবার দুজনের মুখের হাসি উঠে গেল, তাদের মুখে ঘৃণার মতো ছড়িয়ে পড়লো। আমার দিকে রাগী লুক নিয়ে তাকালো মা বাবা দুজনেই। মা বলল, ভালো, কিন্তু ঈশানের বয়স তো মাত্র 23। এখন তো এরকম হয়েই থাকেই। না, এরকম বয়স্ক মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দেব না। ঈশানের তো মেয়েকে পছন্দ। তো কি হয়েছে, এই বিয়ে হবে না। ঈশানের মা, চলো। ঈশানের সাথে আমার কথা আছে। ঈশান, দেখে যা। আমি মায়ের সাথে একটু দূরে আসি। আসলে মা বলল, তুই কি পাগল হয়ে গেছোস? পাগল হবে কেন, আমার তাকে পছন্দ হয়েছে।
এরকম বয়স্ক মেয়েকে কেউ পছন্দ করে? কেউ না করলেও আমি করেছি। এখন বিয়ের তারিখ ঠিক করো। আমি তোর বাপের উপর দিয়ে যেতে পারবো না। দেখ তোর বাপ কি বলে। তোর জন্য আমরা কি সুন্দরী মেয়ে পছন্দ করছি, আর তুই কি না বয়স্ক বুড়িটা মেয়েকে পছন্দ করছস? ছি ছি। হ্যাঁ, আমি করছি। এখন বাপকে বলো বিয়ের তারিখ ঠিক করতে। দেখ তোর বাপে কি কয়, আমি কিছু জানি না। এসে দেখি বাবা উঠে চলে গেছে। আমি বুঝতে পারলাম আনিকা কান্না করছে। আমি আর মা বাইরে গিয়ে দেখি বাবা রেগে বসে আছে। আমি আর কিছু বললাম না। সুবর্ণা এতক্ষণে আসলো শারমিনের কাছ থেকে। বুঝলাম তাদের দুজনের বন্ধু হয়ে গেছে। সুবর্ণা বাবার মুখ দেখে আর কিছু বলে নাই, চুপচাপ গাড়িতে গিয়ে বসে। কোনো কথা না বলে তারা চলে যায়। আমিও বাসায় চলে আসি। কি করব বুঝতে পারছি না। কোনো মতে রাতটা কাটালাম। সকালে মার কাছে ফোন দিলাম। বাবা কিছু বলছে? না, তোর সাথে কোনোভাবেই এর মেয়ের দিবে না। সমাজের লোকেরা কি বলবে? মা, আমি এখন বাচ্চা না। সমাজের মানুষ কি বলবে না বলবে সেটা দিয়ে আমি কি করব? বাবা কি বাসা আছে? আছে। লাউড স্পিকারে দাও। দিছি, বল। বাবা যদি মন চায় ছেলের বউকে বরণ করে গড়ে তুলতে, তাহলে আমি এখন নাম্বার দিচ্ছি। এখনই ফোন করে বিয়ের তারিখ ঠিক করতে। আর যদি না করে তাহলে বিয়ে করে বাড়িতে আসলে কিছু যেন না বলতে পারে। আমি আবার আধ ঘন্টা পর ফোন দিলাম মার কাছে। বাবা বলেছে, না, তুই যদি এই মেয়েকে বাড়িতে নিয়ে আসিস তাহলে তোরে মেয়েরে হাত পা ভেঙে ফেলবে। ওকে, দেখা যাবে। এই বলে আমি ফোন রেখে দিলাম। আমি আমার সিদ্ধান্ত নিয়ে নিলাম, আগামী সপ্তাহে আমরা বিয়ে করব। বাবলু আনিকাকে বাড়িতে নিয়ে গেলে কেউ দেখতে পারবে না, মা বাবা দেখতে পারবে না, পাড়া প্রতিবেশীরা থেরার কথা বলবে। আনিকাকে সেখানে নিয়ে গেলে শুধু কাঁদবে। তাই আমি ঠিক করলাম যে বাসায় থাকি সে বাসার উপরতলা ভাড়া নেব। যে টাকা আছে সেখান থেকে ফার্নিচার কিনবো। কোনো আয়োজন না করে বিয়ে করে ফেলবো, এটি আমার পরিকল্পনা। আমি চলে গেলাম আনিকার বাড়িতে। আমি আনিকার রুমে গেলাম, গিয়ে দেখি বেচারি কেঁদে কেঁদে শেষ। আমি আসলে সাথে সাথে আমাকে জড়িয়ে ধরে বলে, তুমি আসছো? আমি তো ভাবছিলাম তুমি চলেই গেছো। তোমাকে ছাড়া আমি যেতে পারি? এখন কি করবা? আমার মাথায় একটা পরিকল্পনা আছে। কি? আমি আনিকাকে আমার পরিকল্পনার কথা বললাম। আনিকার মুখ উজ্জ্বল হয়ে যায়। চলো বাসায় দেখবে। আনিকা রেডি হয়ে আমার সাথে বাসায় এসে বাসা দেখে আনিকার পছন্দ হয়েছে। এখন আমি আস্তে আস্তে ফার্নিচার উঠাতে থাকি। মোটামুটি একটা সংসারে যা লাগে সব উঠালাম। এমনইভাবে এক সপ্তাহ চলে গেল। দিনটি ছিল শুক্রবার। আমি রুম আগ থেকে সাজিয়ে রাখি। আমি আর ফাহিম দুপুরে পরে তাদের বাড়ি যাই। গিয়ে ভালোভাবে আমাদের বিয়ে সম্পন্ন হয়। আনিকার মা বাবা দুজনেরই কৃতজ্ঞতায় মাথা নিয়ে পড়ে আমার প্রতি। তারা বলে তারা জীবনে আমার মতো ছেলে দেখে নাই। ফাহিমকে সাক্ষী রেখেছি। আনিকাকে শাড়ি পরা অবস্থায় আরও বেশি অপরূপ দেখায়। আমি আজ রাতে তার সেই রূপের ভিতরে হারিয়ে যাব। আমি আনিকাকে নিয়ে বাসে আসি। ফাহিম সুন্দর করে আমার বাসর করে সাজায়। যেহেতু আমার শরীরের উপর দিয়ে আজ অনেক দখল গেছে, তাই আমার পুরনো রোগ মাথা ব্যথা করতেছে। আনিকা বাসর করে গিয়ে বসে আছে। ফাহিম আমাকে ঠেলা দিয়ে গড়ে পাঠিয়ে দেয়। আমি ঢুকে দরজা লাগিয়ে দিলাম। আনিকা ঘুমটা দিয়ে বসে আছে। আমি কি ঘুমটা উঠালাম। আমি বালিশটা মাথার নিচে দিয়ে শুয়ে রইলাম। আনিকাকে বললাম, আমার মাথাটা একটু হাতিয়ে দাও তো। মাথা ব্যথা করছে? আনিকা আমার মাথা হাতিয়ে দিচ্ছে। আমার যে কি ভালো লাগছে। আমি ভাবছি সারাটা জীবন আমি ব্যর্থ। যেই ফ্যামিলির জন্য আমার সবটুকু দিলাম, সেই ফ্যামিলি কিনা নিজের পছন্দের মেয়েকে বিয়ে করছি বলে ফ্যামিলি থেকে আলাদা করে দিল। হায় রে কপাল। কিন্তু আনিকার মতো একটা বউ পেয়ে নিজেকে সার্থক মনে হচ্ছে। আনিকা মাথা হাতিয়ে দেওয়ায় আমার অনেক ভালো লাগছে। এভাবে মাথা হাতিয়ে দিলে না ঘুমিয়ে পারা যায়? ঘুমিয়ে গেলাম। একেবারে সকালে ফুরফুরে মেজাজ নিয়ে ঘুম থেকে উঠলাম। আনিকা রুম ঝাড়ু দিচ্ছে। মুখের দিকে তাকে বুঝতে পারলাম মুখে তার অতৃপ্তের হাসি। আমি আনিকাকে পিছন থেকে জড়িয়ে ধরে গাড়ি কিস করতে থাকি। আনিকা উপভোগ করতে থাকে। আমি গাড়ি কিস করতে করতে টুটে গেলাম। এবার দুজনকে লিপ কিস করতে লাগলাম। আনিকা আমাকে বিছানায় ফেলে দিল। পরে কি করলো বুঝতে পারছেন? এভাবে ভালোই চলছিল আমাদের সংসার। মাঝে মাঝে ঝগড়া হতো, কিন্তু দিন শেষে আমরা দুজন একই সাথে একই বিছানায়। আমাদের টাকা নিয়ে কোনো সমস্যা হয় নাই। 1 মাসের ভিতরে আনিকা ফ্ল্যাট পুরোটা ফার্নিচার দিয়ে ভরে ফেলে, কারণ সংসারটা তার। আনিকা ডাক্তারি করে সংসার চালাইতো। আমি প্রাইভেট কোচিং করিয়ে বাড়িতে টাকা পাঠাই। যাই হোক, তারা আমার মা বাবা। ঠিক আরও 2 বছর আগে আমার একটা চাকরি হয়। এখন আনিকা প্রেগনেন্ট। আমাদের একটা মেয়ে হয়। তখন বাইরে থেকে সবাই দেখতে আসে এবং আনিকার কাছে ক্ষমা চায়। আমি বুঝতে পারছি দেখতেছে তারা আমাকে ছাড়া অচল, তাই তারা গ্রহণ করে নিল। পরে ফাহিম আর শারমিনের বিয়ে হয় নাই কোনো এক ভুলের কারণে। তো আমাদের আজকের গল্পটা এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।